এই দারোয়ানের বাচ্চা, গেট খুলতে এত দেরি হলো কেন? সরি ম্যাডাম, শব্দটা শুনতে পারিনি। বাড়ির ভিতরে মেশিন দিয়ে কাজ করছে তো, মেশিনের শব্দের জন্য শুনতে পারিনি। ঠিক আছে, এরপর থেকে তাড়াতাড়ি খোলার চেষ্টা করবি। এটা বলে ছোট মেম সাহেব চলে গেল। মেয়েটা অনেক বদমেজাজি, এমনি এমনি চিল্লায়। আর বাড়ির লোকগুলো কত সুন্দর। ওদের বাড়িতে দারোয়ানের চাকরি করি বলে বালের ছেড়ি শুধু চিল্লাচিল্লি করে। আমিও একদিন বড় হব, দেখিস। আপনারা বুঝতেছেন না, আসুন বুঝিয়ে বলছি। আমি গ্রামে এক গরিব ঘরের ছেলে, ছোট থেকেই কষ্ট করে বড় হয়েছি। আমি যখন 10ম শ্রেণীতে পড়ি তখন বাবা মারা যায়। তখন থেকে জীবনের সুখ সব শেষ। পরিবারের বড় ছেলে হওয়ায় পরিবারের দায়িত্ব আমাকেই নিতে হয়। মা আর ছোট বোন, এত ঝামেলার ভিতরেও এসএসসি পরীক্ষাটা দেই। পরীক্ষা দিয়ে এক বড় ভাইয়ে বলে ওই বাড়িতে দারোয়ান নিবে। আমার কথা নাকি বলেছে যে বাড়িওয়ালির কাছে। পরে তারাও রাজি হয়েছে। পরে ওই বাড়িতে কাজ করতে যাই। বাড়িওয়ালি অনেক ভালো মহিলা। আমার বাড়িতে মহিলা আমি আন্টি বলে ডাকি। আঙ্কেল মারা গেছে। আন্টির 2টা মেয়ে, একটা ছেলে। একটা আমার উপরের ক্লাসে পড়ে, আর আরেকটা আমার সাথেই পড়ে। আর ছেলেটা ভার্সিটিতে পড়ে। আন্টি আমাকে মোটামুটি ছেলের চোখেই দেখে। আমি আন্টিদের ওখানে খাই। আন্টি রান্না করে আমার রুমে রেখে যায়। আমার থাকা খাওয়া ফ্রি, ভালোই চলে। রেজাল্টটা একটু ভালোই হয়। একটা কলেজে ভর্তি হই। আমার থেকে আন্টির মেয়ে নেহা খারাপ রেজাল্ট করে, আর রেজাল্টের পর থেকেই খারাপ ব্যবহার করে। আমাকে দেখতেই পারে না। আগেও করেছে খারাপ ব্যবহার, কিন্তু রেজাল্টের পর থেকে আরও বেশি করে। আর সবাই ভালো ব্যবহার করে। আর আজকে তো দেখতেই পেলেন কি করলো। নেহা বকাবকি করে চলে যাওয়ার পর আমি শুধু বকা দেই ইচ্ছা মতো। আমি যে কলেজে ভর্তি হয়েছি নেহাও হয়েছে। ভর্তি হতে আন্টি অনেক সাহায্য করেছে। পরের দিন নেহার বড় বোন হিমি আপু আমাকে ডেকে কিছু টাকা দিল। আপু, আমাকে টাকা দিলে কেন? আরে রেখে দে, তোর তো বই কেনার লাগবে। আর বেতন যা পেয়েছিস তা তো বাড়িতে পাঠিয়ে দিয়েছিস। আচ্ছা, এত বলছো যখন টাকা রেখে দিচ্ছি। আর বলো কি করতে হবে? বেশি কিছু না রে, এই বিকেলবেলা একটা ছেলে আসবে আর ছেলেটা একটা গিফট দিয়ে যাবে। ওটা নিয়ে এসে আমাকে দিবি, কেউ যেন না জানে। আমি মিষ্টি একটা হাসি দিয়ে বললাম, ঠিক আছে আপু। এটা বলে চলে গেলাম। বিকেলবেলা একটা ছেলে গেটের সামনে ঘুরতেছে। কিছুক্ষণ পর ছেলেটা আমাকে ডাক দিল আর বলল, তোমাকে কি হিমু কিছু বলেছিল? বলেছে ভাইয়া। কি বলেছে? একটা ছেলে আসবে, ওকে আচ্ছা মতো পিটাতে। আপনি কি সেই ছেলে নাকি? এটা বলার পরপরই ছেলেটার মুখ চুপসে গেল। আর তুতলিয়ে আমি কেন হব? ভাই থাক, আমি যাই। আরে ভাই, মজা করলাম। হিমি আপু বলেছে একটা ছেলে আসবে, আর ছেলেটা বলে একটা গিফট দিবে, আর সেটা তার কাছে পৌঁছাতে হবে। আরে ভাই, ভয় পেয়ে গেছিলাম। আর এ নাও গিফট, এটা তোমার আপুকে দিও। আর এরপর দেখা হলে দুলাভাই বলবা। ঠিক আছে। এটা বলে চলে আসলাম। তখন পেছন থেকে ডাক দিয়ে বলল, ছোট ভাই শুনে যাও। হ্যাঁ দুলাভাই বলেন। বাহ, তুমি তো অনেক ভালো। এই 500 টাকা রাখো, কিছু খেয়ে নিও। টাকাটা নিয়ে চলে এলাম। দুনিয়াটা অনেক অদ্ভুত। তেল দিয়ে চলবেন, সবাই ভালোবাসবে। আর আমি ছেলেটা তেল দিলাম, কারণ হলো আমি তো বুঝতে পেরেছি ছেলেটা হিমিয়াপুর বিএফ। ওর সাথে ভালো ব্যবহার করলাম। এই ভালো ব্যবহারের কথা হিমিকে বলবে, আর হিমিয়াপু আমার সাথে ভালো ব্যবহার করবে। গিফটটা নিয়ে চুপি চুপি হিমিয়াপুদের ফ্ল্যাটে যাচ্ছি। বাড়িটা 4 তলা, আর 4 তলায় আন্টিরা থাকে, আর নিচের ফ্ল্যাটগুলো ভাড়া দেওয়া। চুপি চুপি যেতে ধরেছি, তখনই বিপদ এসে খাড়া আমার সামনে। তখনই নেহা এসে বলতেছে, কি রে, তুই এরকম চোরের মতো রুমে ঢুকতেছিস কেন? চুরি করে পালানোর ধান্দা আছে নাকি? না আবার কিছু চুরি করেছিস যে পেছনে লুকিয়ে রেখেছিস? নেহাকে ম্যাডাম বলে ডাকি। প্রথমে যখন আপু বলে ডেকেছিলাম তখন সবার সামনে থাপ্পড় মেরেছিল, আর বলেছিল বাড়িওয়ালিদের ম্যাডাম করে বলতে হয়। এরপর থেকে ম্যাডাম বলে ডাকি। ম্যাডাম, মুখ সামলিয়ে কথা বলেন। গরিব হতে পারি, কিন্তু চোর না। মুখ সামলিয়ে কথা বলবো মানে? আর বাংলা সিনেমার ডায়লগ বন্ধ কর। কী চুরি করেছিস আগে সেটা বল। পেছনে কী লুকিয়েছিস সেটা দেখা। জোরে জোরে কথাগুলো বলছি। আর তখন হিমিয়াপু বের হয়ে আসলো। এসে বলল,
কি হয়েছে? আমি বলেছিলাম ছেলেটা ভালো না। দেখ কি যেন চুরি করে পালাচ্ছে। হিমি আপু আমার দিকে তাকালে আমি একটা চোখ মারলাম। হিমি একটু হাসলো। আলতু ফালতু বকস কেন নেহা? যা তোর রুমে যা। আর শুভ, তুমি আসো আমার সাথে। আমি গেলাম হিমি আপুর সাথে। হিমি আপুর সাথে যাওয়ার সময় লক্ষ্য করলাম নেহা বড় বড় চোখ করে দেখতেছিল। মনে হলো কাঁচায় চিবিয়ে খাবে। আপুর রুমের ভিতরে গিয়ে আপুকে গিফট বক্সটা দিলাম। হিমি আপু বক্স পেয়ে খুশি হলো। আমি চলে আসলাম। কিছুদিন পর কলেজে একটু দরকার ছিল, আন্টিকে বলে কলেজে গেলাম। কলেজে গিয়ে প্রথম ক্লাস করি। ক্লাস শেষ হলে এক জায়গায় বসে বই পড়ছি। তখন কিছু ছেলে আসলো আর এসে বলল, কিরে, তুই বলে মেয়েদের ডিস্টার্ব করিস? কই না তো। তখনই নেহা বের হয়ে আসলো। ওই শালা মিথ্যা বলিস কেন? আর তোরা ওকে জিজ্ঞেস করিস কেন? ওকে মার। পরে দুইজনে দুই গালে দুইটা চর মারল। আমাকে মারা দেখে নেহা শয়তানি হাসি দিচ্ছে। ক্লাসে সবার সামনে মেরে চলে গেল। না চাইতেও কেন জানি চোখ দিয়ে পানি চলে আসলো। অনেক কষ্ট হচ্ছে। মনে হলো যদি পারতাম তাহলে নেহা আর ওই ছেলেদেরকে মেরে তক্তা বানিয়ে ফেলতাম। সম্পূর্ণ ক্লাসগুলো নিচের দিকে তাকিয়ে করলাম। এত শরম পেয়েছি যেটা হয়তো প্রকাশ করার মতো না। ক্লাস শেষ করে বাড়িতে এসে আন্টির কাছে গেলাম। আন্টির কাছে যেতেই, আন্টি আপনার সাথে কিছু কথা বলতে চাই। বলো বাবা। আন্টি, আপনাদের আর কোনো বাড়ি বা অন্য কোনো অফিস থাকলে আমাকে সে জায়গায় পাঠিয়ে দিন। এখানে তো ভালো আছো, তাছাড়া আমাদের আর কোনো বাড়ি বা অফিস নাই। এখানে কি প্রবলেম? আসলে আন্টি, নেহা ম্যাডাম সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করে এটা কোনো ব্যাপার না, কিন্তু আজকে আমাকে অনেক মার খাওয়াইছে নেহা ম্যাডামের বন্ধুদের দিয়ে। আন্টি আপনি তো জানেন আমার বাবা নেই, শুধু আম্মু আর ছোট বোন। আজকে যেভাবে মার খাওয়াইছে এরকমভাবে মারলে আমার চলাফেরা করা কষ্ট হয়ে যাবে, আর কাজটাও ছেড়ে দিতে হবে। আর কাজ ছেড়ে দিলে আমার মা বোনের অনেক কষ্ট করতে হবে, তাই আর কি বললাম। আন্টি মন খারাপ করে বলল, ঠিক আছে বাবা, নেহাকে আমি সাবধান করে দিব। আন্টি আমার কথা বলবেন না। যদি জানতে পারে আমি এসব আপনাকে বলেছি তাহলে আমার অবস্থা আরও খারাপ হয়ে যাবে। ঠিক আছে বাবা, যাও তুমি। আন্টি এটা বলার পরপরই বাইরে থেকে নেহা জোরে জোরে ডাকতেছে আম্মু আম্মু বলে। আমি নেহার কথা শব্দ পেয়ে চোখের পানি মুছতে মুছতে বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার সময় নেহা আমার দিকে রাগি লুকে তাকালো। আমি বের হয়ে চলে গেলাম নেহার দিকে না তাকিয়ে। আন্টি নেহার সাথে ভালো করে কথা বলতেছে না। নেহা কথা বলার চেষ্টা করছে কিন্তু আন্টি তাকে অ্যাভয়েড করছে। কাজ শেষ করে ঘরে গেলাম, বইটা নিয়ে বসবো। তখনই অনুভব করলাম কীরকম যেন শীত শীত লাগতেছে। তখন বুঝতে পারলাম আমার জ্বর এসছে। প্রথমে ভাবলাম একাই সেরে যাবে, তাই কিছুক্ষণ বই পড়ে ঘুমিয়ে গেলাম। কিন্তু সকালে তো পুরাই অবস্থা খারাপ, জ্বরের কারণে বিছানা থেকে উঠতেই পারছি না। পরে এখন ঔষধ কই পাই, তাই ভাবলাম হিমিয়াপুকে একটা কল দিই। হিমিয়াপুকে কল দিব, ওনার তো এখনও ঘুম ভাঙেনি। রাগ করে যদি বকাবকি শুরু করে, রাগ করলে করবে, হিমিয়াপুকে কল দিই। আমাকে তো কাজ করতেই হবে। কল দিলাম হিমিয়াপুকে। একবার দিলাম ধরলো না, তিনবারের বেলায় ধরলো। ধরে বিরক্তকর কণ্ঠে, কে রে, এত সকালে কল দিছস? আমি শুভ। কোন শুভ? সকালে ঘুমটা নষ্ট করার জন্য কল দিছস? আমি তোমাদের বাড়ির দারোয়ান, একটু দরকারি কথা ছিল। ওহ তুমি, বলো কি হয়েছে? আপু তোমাদের বাড়িতে তো নাপা এক্সট্রা ঔষধ আছে, আমাকে একটু কষ্ট করে দিয়ে যাবেন। আমার শরীরটা অনেক খারাপ, অনেক জ্বর এসেছে, তাই আর কি। ও আচ্ছা, থাক আমি নিয়ে যাইতেছি। ঘুম থেকে উঠতে মন না চাইলেও কষ্ট করে উঠে আমার জন্য একটা কেক আর ঔষধ নিয়ে আসলো। নিয়ে এসে আমাকে কেকটা দিল আর বলল, কেকটা খেয়ে ওষুধ খেয়ে নিও, আমার এখনো ঘুম ছাড়েনি। আমি খেয়ে নিলাম। কিছুক্ষণ শুয়ে থাকার পর জ্বর কমলো। তখন উঠে এসে সব কিছু পরিষ্কার করা শুরু করলাম। সিঁড়ি পরিষ্কার করছি, তখন আন্টির সাথে দেখা। শুভ, তোমার নাকি শরীর খারাপ, হিমি বলল। আন্টি এখন ঠিক আছি। এটা শুনে আন্টি চলে গেল। আমি পরিষ্কার করে গেছি, ওখানে নেহা এসে ময়লা ফেলল আর শয়তানি একটা হাসি দিয়ে চলে গেল। এরকম নেহার বকাবকি খেয়ে কোনোভাবেই দিন চলছে। অনেক দিন কেটে গেল, বাড়িতে আসি না। একবারে ইন্টার ফার্স্ট ইয়ার পরীক্ষা দিয়ে বাড়িতে যাব। মাঝে মাঝে কলেজে গেলে
নেহা অনেক বাজে ব্যবহার করে, কিন্তু অভ্যাস হয়ে গেছে। হিমি আপু আন্টি ভালো ব্যবহার করে। রমজান মাস কাছাকাছি চলে আসছে। আমি শত কাজ করলেও রোজা বাদ দিব না, যেটা আব্বুর কাছ থেকে শিখেছি। আব্বু অনেক পরিশ্রম করেছে, কিন্তু কোনোদিন রোজা ভাঙেনি। রমজান মাস শেষ, ঈদ চলে আসছে। ঈদের দিন বকশিস পেয়েছি। আবার হিমি আপু আমাকে নিয়ে গিয়েছিল তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে। ওখানে আবার হিমি আপুর বয়ফ্রেন্ড আমাকে কিছু টাকা দিয়েছিল। টাকাগুলো পেয়ে 1 বছর আগের কথা মনে হলো। 1 বছর আগের ঈদে যাওয়ার জন্য আব্বু আমাকে 50 টাকা দিয়েছিল। আমি আব্বুর কাছে 100 টাকা চেয়েছিলাম, কিন্তু আব্বু আমাকে অনেক কিছু বলে বুঝিয়েছিল। আর এই বছর ঈদে আমার কাছে অনেক টাকা। দুনিয়াটা অনেক অদ্ভুত। কখন কার কাছে টাকা থাকবে আর কখন থাকবে না সেটা কেউ জানে না, একমাত্র আল্লাহ ছাড়া। ঈদের দিন নেহাও কিছু বকশিস দিয়েছিল, সবার সামনে দিয়েছিল 1 টাকা। আর এই টাকা দিয়ে বলল, তোদের মতো গরিবের জন্য 1 টাকাই অনেক টাকা। ঈদ চলে গেল। পরীক্ষা দিলাম। পরীক্ষা দিয়ে আন্টির কাছ থেকে কিছুদিনের জন্য ছুটি নিলাম। ছুটি নিয়ে বাড়িতে আসার জন্য রওনা দিলাম। আর আম্মু এবং ছোটো বোনের জন্য অনেকগুলো কাপড় কিনলাম। আর ফারিয়ার জন্য অনেক রকমের খেলনা নিলাম। খেলনা কিনতে গিয়ে দেখি খেলনার দোকানে নেহা ও তার সাথে 2 জন বান্ধবী। নেহা আমাকে দেখেই বলে উঠল, কিরে দারোয়ানের বাচ্চা, এখানে কি করিস? কিরে কথা বলস না কেন? ওহ সরি, তোর বাবা তো দারোয়ান ছিল না, দারোয়ান তুই। এরকম কথা শুনে নেহার বান্ধবীগুলো হাসতেছে। আশেপাশে কয়েকজন লোক আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আমি কিছু বলছি না। আমি যে খেলনাগুলো পছন্দ করছি ওইগুলো শুধু কিনছি। কিরে ছোট লোক, এত জিনিস যে তুই দেখতেছোস, এগুলো নিতে পারবি রে? তোর ক্ষমতা মনে হয় নাই। আর এরকম দোকান তো আর তোকে কেউ নিয়ে আসতে পারে না। শুধু দেখলেই হবে, কেনার যোগ্যতা থাকতে হবে। নেহা দেখো, আমি তোমার বাড়িতে চাকরি করি, তাই বলে তুমি সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করবা? তুমি আর খারাপ ব্যবহার করলে আমি ভুলে যাব তুমি আমার মালিকের মেয়ে। তুই আমার নাম ধরে বললি কেন? আমি টাকা দিই বলি তুই আর তোর ভিখারি মা বোনকে খাওয়াতে পারিস, আবার বড় বড় কথা বলছিস। আমার মাকে ভিখারি বলে রাগ উঠে গেল আর ঠাস ঠাস করে নেহাকে চর মারলাম। আর চর মারায় সবাই অবাক। এই তুই ভাবিস কি হ্যাঁ নিজেকে? ধনীর বাচ্চা হয়েছিস তাই কি হয়েছে রে? এরপর থেকে যদি আমার মা বাবাকে উল্টাপাল্টা কথা বলিস তাহলে তোকে এমন জায়গায় মারবো যেটা না পারবি কাউকে দেখাতে আর না পারবি কাউকে বলতে। যা এখান থেকে। এটা বলে চলে আসলাম ওই দোকান থেকে। এরপর গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা দিলাম। নেহা তো রেগে অবস্থা খুবই খারাপ। নেহা কি করবে তা ভেবেই পাচ্ছে না। রাগান্বিত হয়ে বাড়িতে যাওয়ার পর হিমি আপু জিজ্ঞেস করলো, কি রে, তোর কি হয়েছে? কিছু হয় নাই, এমনি রাগ উঠতেছে। ও, তাহলে এই নে 1 গ্লাস পানি খেয়ে ঠান্ডা হও। আমি খাবো না পানি, তোর পানি তুই খা। আর আমার চোখের সামনে থেকে যা তো তুই। ভালো কথা বললাম। আচ্ছা, তোর গালটা অনেক লাল দেখা যাইতেছে, কেউ তোকে মেরেছে নাকি? নেহা এসে হিমির ঘাড় ধরে ঘর থেকে বের করে দিল। আর এসব দেখে হিমি শুধু হাসছে। আমি বাড়িতে পৌঁছে সবার সাথে কথা বলে ঘরে গিয়ে আম্মুর কোলে মাথা রেখেছি। আর ফারিয়া আমার মাথা তুলে দিয়ে ওর মাথা রাখছে। ফারিয়ার সাথে দুষ্টুমি করছি। ফারিয়া বলছে আমার আম্মু, আর আমি বলছি আমার আম্মু, আর আম্মু এসব দেখে হাসছে। এইভাবেই সময় ফুরিয়ে গেল। আমি চলে গেলাম কাজে। রংপুর আসার পর কাজে জয়েন দিলাম। এখনও নেহার সাথে দেখা হয়নি। আমি একটু ভয়েই আছি। দেখা হলে কি না কি বলে আল্লাহ জানে। তা ফ্ল্যাটে গিয়ে মনে হলো নেহা মনে হয় বাসায় নেই, কোথাও মনে হয় ঘুরতে গেছে। কিছুদিন পর রেজাল্ট দিয়েছে। আমি সবচেয়ে ভালো রেজাল্ট করেছি। নেহারটাও শুনলাম নেহাও করেছে মোটামুটি। রেজাল্ট শুনে আম্মুকে কল দিলাম আর বললাম রেজাল্ট শুনে আম্মু খুশি হলো। আন্টি হিমিয়াপুও অনেক খুশি হয়েছে। এটা কোনো রেজাল্ট না, সামনে আসতেছে তোমার সময়, ওইটাই, যদি ভালো রেজাল্ট করতে পারো। জি আপু, দোয়া করবেন যেন ভালো রেজাল্ট করতে পারি। আজকে দেখলাম নেহা এসেছে, একটু ভয়ে ভয়ে থাকলাম। কয়েকটা দিন কেটে গেল। লক্ষ্য করে দেখলাম নেহা আর আমার সাথে কথাও বলে না। আমি বরং খুশি হলাম। 2 মাস যাওয়ার পর হিমিয়াপু ডেকে বলল, কালকে নেহার জন্মদিন পালন করা হবে, তুমি একটু বাড়িটা সাজাও, পারবা তো সাজাইতে? হ্যাঁ পারবো। পরে এসে কিছু ডেকোরেটর খবর দিলাম। আমিও সাথে কাজ করলাম।
সব কিছু সাজানো শেষ। পরের দিন অনেক কিছু আয়োজন করা হলো। বিকেলবেলা গেটে দাঁড়িয়ে আছি, তখন দেখতে পেলাম আমার বন্ধু বললে ভুল হবে, নেহার বন্ধু বান্ধবীরা আসতেছে। আমার একটু লজ্জিত বোধ হলো। ওরা এসে বলল, কি রে শুভ, তুই এখানে কিভাবে? আমি এই বাড়িতে দারোয়ানের চাকরি করি, তাই আমি এখানে। এটা বলার পর অনেকের মুখ যেন কীরকম হলো। তখন একটা বন্ধু এসে বলল, আরে ব্যাপার না, তুই যাইস, নিজে পরিশ্রম করে পড়াশোনা করিস, এটা দেখে ভালো লাগলো। আর আমার নামও তো জানোস না, আমার নাম রিফাত। আর আমি? তুই ক্লাস টপার, তোর নাম জানি, বলতে হবে না? তখন একটা মেয়ে বলল, কি রে রিফাত, এই ছোট লোকের সাথে কি কথা বলো স্যার তো? শিক্ষিত মেয়ে হয়ে মূর্খের মতো কথা বলো কেন? ও আমাদের বন্ধু, তোমাদের ভালো না লাগলে তোমরা যাও, আসতেছি। এটা বলার পর ওরা সবাই চলে গেল। তুমিও যাও, আমার সাথে দেখলে অনেকে হয়তো খারাপ ভাবতে পারে। তুমি করে বলস কেন? তুই করে বল, আমরা বন্ধু না? আজ থেকে আমরা বন্ধু, এরপর থেকে তুই করে বলবি। ঠিক আছে। আচ্ছা, তোর নম্বরটা দে তো। আর শোন, আমার বাবা একজন ব্যবসায়ী, যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমাকে বলবি। আর প্রতিদিন তো কথা হবেই। ঠিক আছে, বলবো নি। আর নাম্বার তুলেন। আচ্ছা বল। 017-966-195। যাই তাহলে, পার্টিতে আসিস। এটা বলে রিফাত চলে গেল। সন্ধ্যার পরে অনেক মানুষ আসতে ধরল। নেহাদের বাড়িতে অনেক মানুষ। হিমিয়াপু আন্টিকে বলতেছে, শুভকে ডেকে নিয়ে আসিও, ও তো আবার লাজুক ছেলে, না ডাকলে তো আসবে না, আর তাকে তো আসতেও বলি নাই। এই কথা বলার সময় এসব কথা নেহা শুনে ফেলেছে। শোনার পর, দেখো আপু আম্মু, ওই ছোট লোক শুভ আসলে কিন্তু আমি এই অনুষ্ঠান না করে বাইরে গিয়ে করব। আর তোমাদের সাথে কথাও কিন্তু বলবো না। ও আমাদের বাড়ির। কিছুই শুনতে চাই না, আমার রাগ সম্পর্কে ভালো করে জানিস। কিন্তু কেন? কিন্তু নেই, বাইরে আসা সবাই তোমাদের জন্য অপেক্ষা করতেছে। প্রতিদিন সন্ধ্যার পরে গেট বন্ধ করি। আজকে একটু বেশিক্ষণ রাখলাম, অনেক মানুষ আসলো তো। রাতের 9টা বেজে গেছে। তখন ভাবলাম আর হয়তো মানুষ আসবে না, তাই হিমিয়াপুকে কল দিলাম। শুভ বলো। আপু, গেট কি বন্ধ করে দিব? আপনার লোক আসা শেষ হলে গেট বন্ধ করে দেই। আচ্ছা, বন্ধ করে দাও, আমাদের লোক আসা শেষ। ঠিক আছে আপু। এটা বলে কলটা কেটে দিলাম। কেটে দিয়ে ভাবতে লাগলাম, কেউ তো একটু বলল না তাদের অনুষ্ঠানে যেতে। একটু কষ্ট পেলাম। একটা ছোট গিফটও কিনেছিলাম, দাওয়াত দিবে, খালি হাতে যাব কেমনে? কিন্তু কেউ তো বললও না। তাহলে কেমনে যাব? অনেক বড়লোক মানুষ আসবে হয়তো, ওনাদের মাঝে আমাকে মানাবে, তাই যাইতে বলে নেই। একটু কষ্ট পেয়েই রুমে গেলাম। দেখি খাবার রাখার টেবিলে খাবার নাই। এখন তো যাওয়াও যাবে না। মনে মনে ভাবলাম, আজকে না খেয়েই রাত কাটাতে হবে। আমার বাইরে থেকে বিস্কুট আনা ছিল, ওগুলো খেতে লাগলাম। আর বই খুলে বইয়ের দিকে তাকিয়ে আছি। 11টা বাজে। তখন একটা অচেনা নাম্বার থেকে কল আসলো। কলটা রিসিভ করার পর কণ্ঠ শুনে চিনতে পারলাম রিফাত। কিরে, কই তুই? আমি রুমে শুয়ে আছি। কেন? ও আচ্ছা, তোর রুম কোনটা? নিচে এসে তোর হাতের বামে দেখবি লম্বা অনেক বড় ঘর আছে, ওখানে মাঝখানে রুমে আমি থাকি। ঠিক আছে। এই বলে কলটা কেটে দিল। কিছুক্ষণ পর দেখি দরজায় শব্দ করতেছে। ভাবলাম হিমিয়াপু মনে হয় ডাকতে এসেছে। একটু আশা নিয়ে দরজা খুলতে গেলাম। খুলে দেখি রিফাত। কিরে, অনুষ্ঠানে না গিয়ে কি করস? বিছানায় বই উপর করে রাখা ছিল, ওই রকম বই দেখে বলল, ও পড়তেছিলি তাহলে? এটা বলেই বিছানায় গিয়ে শুয়ে থেকে বই হাতে নিয়ে দেখতে ধরল। আমিও ওর পাশে বসলাম। তুই অন্য বই পড়, আমি এটা পড়ি। অনুষ্ঠানে মজা মাস্তি রেখে বই পড়বি? আরে এরকম মজা প্রতিদিন করতে পারবো। 12টা বাজার কিছুক্ষণ বাকি আছে। ওই সময় নেহা রিফাতকে কল দিয়েছে। রিফাত কল কেটে দিল। চল যাই। না রে, যা তুই, ঘুম ধরতেছে, ঘুমাবো। আরে চল যাই, তোর মালিকের মেয়ের জন্মদিনের অনুষ্ঠান, আর তুই থাকবি না কেন? আরে বাদ দে তো, আমার এসব ভালো লাগতেছে না। ফাজলামি রাখ, আর আমার সাথে চল। তুই বুঝতে পারছিস না, বোঝার চেষ্টা কর। তোকে ওদের বাসায় বলেনি? আমি কি ঠিক বলেছি?
এদিকে রিফাতের ফোন বেজেই চলেছে। ও আচ্ছা, তাহলে থাক। এই গিফটটা নিয়ে যা, নেহার জন্য কিনেছিলাম, কিন্তু দেওয়ার ভাগ্য হলো না। তুই দিয়ে দিস, আর আমার নাম বলবি না। ঠিক আছে, বলবো না। ঠিক আছে, যা, তুই এনজয় কর। ও চলে গেল। আমি দরজা লাগিয়ে দিয়ে ঘুমালাম। রিফাত পার্টিতে চলে গেছে। পার্টিতে গিয়ে গিফটটা দেয়। গিফটের ভেতর ছিল একটা সুন্দর মালা। অনেক আগের স্টাইলের ছিল, অনেক পুরনো ছিল। অনেক খুঁজে বের করেছি। গিফটটা নেহাকে দেওয়ার পর নেহা ভাবে রিফাত দিয়েছে, তাই একটু অন্য সাইটে স্পেশালভাবে রেখে দেয়। সবারই মজা মাস্তিতে জন্মদিনের পার্টিটা উদযাপন করে। যে যেরকমভাবে ওই রকমভাবেই ঘুমায়। আমি অনেক সকালে উঠি, সব কিছু পরিষ্কার করি। উপরে গিয়েছিলাম, কিন্তু সব দরজা আটকানো। আমি গেটে বসে থেকে আমার চাকরি করছি। 10টার ওই দিক দেখি হিমি আপু কল দিয়েছে। আমি উপরে গিয়ে বললাম, আপুকে ডাক দিলাম। ডেকোরেটরকে ডেকে সবকিছু খোলার ব্যবস্থা করো। ঠিক আছে আপু। পরে ডেকোরেটরকে সব কিছু খুলতে বলি, সাথে আমিও কাজ করি। আমার কাজ দেখে নেহার কিছু বান্ধবীরা হাসতেছিল। সব কিছু কমপ্লিট করে শেষ করে নিচে এসে পড়ি। এদিকে ক্ষুধায় পেটের অবস্থা একেবারে খারাপ। ক্ষুধার জন্য অনেক কষ্ট হচ্ছে। কষ্টের কারণে মুখ দিয়ে কথা আসতেছে না। তখনই আম্মু কল দিয়েছে। আমি গলাটা পরিষ্কার করে কল রিসিভ করলাম। কেমন আছোস বাবা? অনেক ভালো আম্মু, তুমি কেমন আছো? আর ফারিয়া কেমন আছে? আমরাও ভালো আছি। খাবার খাইছস? হ্যাঁ, একটু আগেই খেলাম। তোমরা খেয়েছো? কি রান্না করেছিল তোর মালিক? কালকে রাতে অনুষ্ঠান হয়েছে, অনেক কিছু রান্না করেছে। আমি এত কিছুর নাম বলতে পারবো না। তোর কণ্ঠটা কেমন যেন লাগছে। কালকে অনুষ্ঠান ছিল, তাই অনেক রাত জাগতে হয়েছে। ও, পরে কথা বলবো নি আবার তাহলে। আর ভালোভাবে থাকিস, সবার সাথে ভালো ব্যবহার করবি। ঠিক আছে, কলটা কেটে দিলাম। মায়ের কাছে সত্যিটা লুকানো অনেক কঠিন, এটা সবাই জানে যারা মায়ের কাছে থেকে লুকানোর চেষ্টা করে। পরে ক্ষুধায় না থাকতে পেরে দোকান থেকে চা বিস্কুট খেলাম। আস্তে আস্তে সব গেস্ট চলে গেল। নেহার ফ্রেন্ডরাও গেটের সামনে এসেছে। সবাই চলে গেল কীরকম যেন হাসি দিয়ে। তখন রিফাত এসে, ঠিক আছে, আর কল দিস, কথা হবে নি। রিফাত একটু দূরে যেতে একটা ডেলিভারি ম্যান আসলো, আর রিফাতের হাতে একটা প্যাকেট দিল। রিফাত প্যাকেটটা আমার কাছে এনে দিল। এর ভেতরে কি? বিরিয়ানি আছে, খেয়ে নে। কাল রাত থেকে তো না খেয়ে আছিস, তোকে দেখা যাইতেছে কিরকম। কোনো কথা না বলে খেয়ে নে, যা। এসব দেখে অজান্তেই চোখ দিয়ে পানি বের হয়ে আসলো, আর আমি ভেজা চোখে রিফাতকে জড়িয়ে ধরলাম। ঠিক আছে, যা খেয়ে নে। আমি গেইটে আছি, খাবার খাওয়া না পর্যন্ত আমি চাকরি করে দিচ্ছি। লাগবে না, তুই যা। তুই খেয়ে আয়। আমার প্রচুর ক্ষুধা লেগেছে, তাই আর দেরি করলাম না, খাবার খেতে লাগলাম। সবাই বাড়ি থেকে চলে গেছে, তাই নেহা রিফাত যে গিফটটা দিয়েছে ওটা স্পেশালভাবে রেখেছিল, ওটা খুলে দেখতেছে। খোলার পর দেখে একটা মালা। মালাটা দেখে অনেক পছন্দ হয়ে যায়, আর অনেক খুশি হয়। আর মালাটা হিমিকে দেখায়। হিমিরও মালাটা পছন্দ হয়। তখন, এই মালাটা আমাকে দিয়ে দে, আমার অনেক পছন্দ হয়েছে। ফাঁকে গিয়ে মর, আমায় গিফট করা জিনিস তুই চাস? শরম লজ্জা নাই? গিফটটা যে দিয়েছে সে হয়তো অনেক রোমান্টিক মানুষ, আর তা না হলে প্রেমিক ছেলে। নেহা মিষ্টি মিষ্টি হাসতেছে। এদিকে আমার খাওয়া দাওয়া শেষ, রিফাতকে বিদায় দিয়ে দিছি। বিকেলবেলা আন্টি এসে বলতেছে, শুভ বাবা, আমি দুঃখিত তোমাকে এতক্ষণ খাবার না দিয়ে রাখার জন্য। আন্টি, আমরা গরিব, আমাদের না খেয়ে থাকার অভ্যাস আছে, আর আপনি আমার মালিক, আপনি কেন দুঃখিত বলবেন? আন্টি মাথা নিচু করে চলে গেল। তখন দেখি হিমিয়াপুর বিএফ এসেছে, আমাকে ডাক দিল। আমি কাছে গিয়ে বললাম, হ্যাঁ ভাইয়া বলো। তোমার আপুকে এই গিফটটা দিয়ে আসো। না ভাইয়া, আমি গিফটটা হাত দিয়ে ধরলে গিফটটা ছোট লোক হয়ে যাবে, আর আমি আপুর সাথে কথা বলি না। ছোট ভাই কি বলছো এসব? ঠিকই বলছি, আমরা গরিব মানুষ, ছোট লোক। এসব দামি গিফট ধরলে গিফটগুলো নষ্ট হয়ে যেতে পারে। এটা বলে পিছনে ঘুরে তাকিয়ে দেখি হিমিয়াপু দাঁড়িয়ে আছে। আমি হিমিয়াপুকে দেখে না দেখার ভান করে চলে গেলাম। আচ্ছা হিমি, কি হয়েছে? আগে অনেক ফ্রি ছিল, অনেক মজাদারভাবে কথা বলতো। হিমিয়াপু সব ঘটনা খুলে বলল, জন্মদিনের ব্যাপারটা। আমার মনে ছিল, আমার অহংকার নেই। আর চলি,
আম্মু দেখলে সমস্যা হতে পারে। হিমি আপু আমার কাছে এসে বলল, শুভ, তুমি কি রেগে আছো আমাদের উপর? আপু, আপনাদের উপর রেগে থাকবো কেন? রাগটা সবার সাথে করা যায় না। আর আপনার সাথে রাগ করে কি লাভ আছে? রাগ করা যায় তার সাথে যে আমাকে রাগ ভাঙাতে পারবে। দুই ধরনের ব্যক্তির সাথে রাগ করা যায়। এক হলো আব্বু আম্মু, যার সাথে রাগ করলে যে কোনো কিছুর বিনিময়ে হলেও রাগ ভাঙানোর চেষ্টা করবে। আর দুই হলো ভালোবাসার মানুষ, স্বামী অথবা স্ত্রী। এদের সাথে রাগ করলে যেভাবেই হোক রাগ ভাঙাবে। আপনারা মালিক, আর আমি আপনার আন্ডারে চাকরি করি। এখানে রাগ কই থেকে আসবে? এটা আমার ইমোশন নয়, এটা আমার পেশা। হিমি আপু আর কিছু বলল, হমন করে চলে গেল। নেহা রিফাতের প্রেমে পড়ে গেছে। নেহা রিফাতকে প্রপোজ করবে। আমার সাথে রিফাতের ভালো সম্পর্ক হয়ে গেছে। অনেক দিন কেটে যায়। এর মধ্যেই আমাদের ক্লাস টেস্ট পরীক্ষা হয়। ক্লাস টেস্ট পরীক্ষায় আমার ভালো রেজাল্ট হয়, কিন্তু নেহা একেবারে লাড্ডু মারে। এটা শুনে নেহার আম্মু অনেক বকাবকি করে। কিছুদিন পর কলেজে। আচ্ছা, আমার যে অবস্থা, আমি তো মনে হয় পাশ করতে পারবো না। আর প্রাইভেট স্যার কী পড়ায় কিছুই তো বুঝি না। আর পরীক্ষার আছে মাত্র 4 মাস বাকি। একটা ভালো বুদ্ধি দিই, শুনলে কাজে লাগবে। তাহলে বলে ফেল। তোদের যে দারোয়ান আছে শুভ, ওর তো ক্লাস টপার, ওর কাছে পড়। ও তোর বাড়িতে ভালো করে আসতে বোঝাতে পারবে। ওর কাছে জীবনেও আমি নিচু হব না। এখানে অহংকার করিস না, তোকে পাস করতে হবে। আর না হলে পড়িস না, আমি শুধু বুদ্ধি দিলাম। ভেবে দেখবো। পরে সবাই চলে যায় যার যার মতো। কলেজে 2 দিন পর একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওখানে সবাই আসবে। নেহাও ভাবে অনুষ্ঠানের দিনে রিফাতকে প্রপোজ করবে। অনুষ্ঠানের দিন মালাটা পরে সুন্দর করে সেজে গুজে যায়। অনুষ্ঠানের দিন আমি রিফাতের পাশে বসে আছি। তখন নেহা রিফাতের সামনে গিয়ে দাঁড়ায়, আর আমি চলে যেতে ধরি। কই যাস? একটু কাজ আছে, করে আসি। রিফাত, আমাকে কেমন লাগছে? অনেক সুন্দর লাগতেছে। আর তোকে মালাটা দিয়ে অনেক সুন্দর লাগছে, যেটা বলে বোঝাতে পারবো না। তুই তো দিয়েছিলি মালাটা। আমি আবার কবে মালা দিলাম? আরে মনে নেই জন্মদিনের দিন যে দিলি, রাতে কেক কাটার কিছুক্ষণ আগে? ও, ছেলেটার পছন্দ আছে বলতে হয়। ছেলেটার পছন্দ আছে বলতে হবে? গিফট আসলে অন্য একটা ছেলে আমাকে দিয়েছিল তোকে দিতে, তাই দিয়েছিলাম। তার নাম বল। মাফ কর বোন, সে নাম বলতে নিষেধ করেছে। আমি বলতে পারবো না, চলি রে। নেহা টেনশনে পড়ে গেল। এদিকে অনুষ্ঠানও শেষ হয়ে গেল 2 দিন পর। কি রে, কি ভাবলি? সামনেই পরীক্ষা, আজে বাজে চিন্তা বাদ দিয়ে পড়া নিয়ে চিন্তা কর। ভাবলাম শুভের কাছে পড়বো। আমি যে খারাপ ব্যবহার করেছি, আম্মুকে বলে ম্যানেজ করাতে হবে। নেহা কলেজ থেকে এসে আন্টিকে বলতেছে, আম্মু, একটা কথা বলবো, শুনবা? বলে ফেলো। লেখাপড়ার ব্যাপারে বলবো। বলো। আম্মু, প্রাইভেটে যা পড়ায় তা তো ভালো করে বুঝি না। আর অনেকে থাকার কারণে কিছু জিজ্ঞেসও করতে পারি না। তো লেখাপড়া বাদ দিতে চাও নাকি? না, তুমি যদি শুভকে একটু বলতা তাহলে অনেক ভালো হতো। ও ভালো করে বুঝাতে পারতো, আর সব সাবজেক্ট পড়াতো, এটা ভালো হতো। আমি এই কথাটা অনেক আগেই ভেবেছিলাম। তুমি তো আবার ওকে দেখতে পারো না, তাই বলিনি। আর তোর জন্মদিন পালন করার পর থেকে তো বেশি আসেও না আমাদের এখানে। আগে অনেক সুন্দর করে অনেক কথা বলতো, আর এখন দরকার ছাড়া কথাই বলে না। এর কারণও আমি জানি না। এখন বলো না। ঠিক আছে, রাতে কথা বলিব। ওকে। রাতে বই পড়ছি, তখন আন্টি দেখি ভাত নিয়ে এসেছে। আন্টিকে দেখে বললাম, আরে আন্টি, আপনি এসেছেন? লোক নেই বললেই আমি চলে যেতাম। না ঠিক আছে বাবা, তোমাকে একটা কথা বলতে আসলাম, রাখবে আমার কথাটা? আপনি আমার মায়ের বয়সী, আপনি বলুন, আমি রাখার চেষ্টা করব। তুমি সব সাবজেক্ট ভালো পারো, আমার নেহাকে যদি একটু দেখিয়ে দিতে ভালো হতো। আন্টি, এটা কেমনে সম্ভব বলেন? আমি কখন দেখিয়ে দিব তাকে? রাতের বেলা দেখিয়ে দিবা? রাতে আমার পড়তে হয়, এরপর আবার কলেজেও যেতে পারি না, অনেক চাপ থাকে। আপনি একটু বোঝার চেষ্টা করেন। বুঝতে পেরেছি, তাহলে আসি বাবা। আন্টি মন খারাপ করিয়েন না দয়া করে। আন্টি চলে গেল, আর আমি পড়ায় মনোযোগ দিলাম।
আন্টি রুমে যাওয়ার পর নেহা আন্টিকে জিজ্ঞেস করলো। আম্মু, শুভ কি বলল? আন্টি সব কিছু খুলে বলল, আমি যা কিছু আন্টিকে বলেছিলাম। আম্মু, আর একটা টেম্পোরারি দারোয়ান রেখে দাও, আর শুভকে বলো যে সে যেন আমাকে সব সাবজেক্ট পড়ায়। তাকে তার ওই বেতন দিয়ে দিলে। কিন্তু এই মুহূর্তে আমি দারোয়ান পাবো কই? মা, আমাকে তো পাশ করতে হবে, কি করব বলো? ঠিক আছে, আমি এক্ষুনি কথা বলে আসছি শুভর সাথে। পরে আন্টি আবার আমার রুমে আসলো। এসে, বাবা, তোমাকে দারোয়ানের চাকরিটা আর করতে হবে না। এই কথা শুনে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেল। আর বুঝতে পারলাম নেহাকে পড়াবো না বলে এটা বলছে। আন্টি এরকম করবেন না, দয়া করে। আমি নেহাকে পড়াবো, তাও চাকরি থেকে বের করে দিবেন না। আন্টি দয়া করেন। এসব বলতেছি, মাথার উপর ফ্যান চলার পরও মাথা থেকে ঘাম পড়ছে। বাবা, তোমার টেনশন করতে হবে না, আমি তোমাকে চাকরি থেকে বের করে দিব না। তুমি আমার মেয়েকে দেখিয়ে দিবে সব বিষয়, যে কয়টি বিষয় ওই ঘন্টা সময় দিলেই হবে। আল্লাহ বাঁচাইলো। ঠিক আছে আন্টি, টেনশন করবেন না, আপনি যান, কালকে সকালেই যাব পড়াতে। পরের দিন সকালে কাজ বাজ সেরে গেলাম নেহাদের ফ্ল্যাটে। যাওয়ার পর হিমিয়াপু দরজা খুলে দিল। আমি গিয়ে সোফায় বসলাম, তখন আন্টি আসলো। বাবা, ওই দিকে নেহার রুম, ও আছে, তুমি যাও। কি যে বলবো ভাই, নিজের মনের ভেতরে একটা কীরকম যেন ফিল আসতেছে। আন্টি নেহাকে একটু ডাক দেন, আপনার সামনে কিছু কথা বলি। আন্টি নেহাকে ডাক দিল। নেহা আসার পর, আন্টি দেখেন আমিও নেহার সাথে পড়ি, তাই বোঝানোর সময় অনেক অ্যাটিটিউড হতে পারে। আর আমি আগে বা যতক্ষণ নেহাকে পড়া বুঝিয়ে দিব না ততক্ষণ আমি আপনার বাড়ির দারোয়ান, কিন্তু যখন নেহাকে পড়া বোঝাবো ততক্ষণ নেহার আমার কথা শুনতে হবে। আর আন্টি, আমি যেটা বোঝাবো ওটা ভালো করে বুঝতে হবে, এবং পরের দিন সবগুলো আবার আমাকে মুখে লিখে বোঝাতে হবে। আর বোঝাতে না পারলে আমি স্কেল দিয়ে হাতের উপর বাড়ি দিতে বাধ্য হব। ঠিক আছে বাবা। আর পড়ার সময় যেন ফোন না থাকে, আর যেন ফালতু কথাও না বলে। ঠিক আছে। পরে থেকে পড়ানো শুরু করলাম। ভালোই লাগে, এতে আমারও অনেক ভালো পড়া হয়। পড়াতে গিয়ে দেখি কিচ্ছু পড়ে না, অনেক পিটাই পড়া না হলে। নেহা শুধু সাপের মতো ফুসফুস করে, কিন্তু কিছুই বলতে পারে না। পরীক্ষার আর 1 মাস আছে। এখন নেহা ভালোই পারে, অনেক কিছু পারে, আর মনে হয় সব কিছু মুখস্থর মতো হয়ে গেছে। এতদিন পড়ালাম, লক্ষ্য করেছি আমি যে মালাটা গিফট করেছিলাম ওটা সবসময় পড়েই থাকে, আর অনেক যত্ন করে রাখে। একদিন পড়ানো ধরেছি, তখন নেহা আজব একটা প্রশ্ন করে। আচ্ছা, আজকে আমাকে কেমন লাগছে? আমি উপরের দিকে মাথা তুলে দেখলাম নেহার সম্পূর্ণ শরীর অনেক সুন্দর লাগছে, আর মালাটায় অনেক মানিয়েছে তোমাকে। ধন্যবাদ। মিষ্টি না হেসে পড়ায় মনোযোগ দাও। নেহা পড়ায় মনোযোগ দিল। পরীক্ষার আর 3 দিনের মতো আছে। আজকে থেকে নেহাকে আর পড়া দেখিয়ে দিতে হবে না, পরীক্ষার প্রস্তুতি নিতে হবে এখন থেকে। আর ওই দিনই আমার জীবনে সবচেয়ে বড় একটা ঘটনা ঘটে যায়। আমার জীবনে কলঙ্কের একটা দাগ পড়ে যায়। ওই দিন বিকালে আমি নেহাদের রুমে যাই। নেহাদের সোফায় বসে আছি, তখন নেহা, আম্মু, আম্মু, ও আম্মু। কি হয়েছে, চিল্লাচিল্লি করছিস কেন? আমার ড্রয়ারে যে টাকা 10,000, ওই টাকা তো দেখতে পাইতেছি না, তুমি কি দেখেছো? আমি টাকা দিলাম তোকে, তাহলে টাকা আমি নিয়ে কি করব? টাকাটা খুঁজে পাচ্ছি না, তাহলে কি টাকাটা চুরি হয়ে গেছে? দাঁড়া, আমি খুঁজে দেখতেছি। সবাই টাকা খুঁজতেছে, আর আমি সবাই বসে সব কিছু দেখছি আর ভাবছি কে নেবে টাকা। এখানে তো চোর আসতে পারবে না। অনেকক্ষণ খুঁজলো, কিন্তু টাকাটা পেল না। তখন নেহা এসে সরাসরি বলল, শুভ, আমার টাকা দাও। আমি কিসের টাকা দিব? তুমি ছাড়া অন্য কেউ টাকা নিতে পারে না, তুই চুরি করেছিস টাকা। কি বলিস? ও কেন টাকা চুরি করবে? চল তাহলে শুভ এর ঘরের সব কিছু চেক করব। তুমি হয়তো টাকাটা দিয়ে কাজ করেছো, আর শুভকে দোষ দেওয়ার চেষ্টা করতেছো। আমি কেন টাকা নিব? আর নেহা কোথায় টাকা রেখেছে ওটাও তো আমি জানি না। অত কথা না বলে ওর ঘরের চেক করলেই হবে। সবাই মিলে আমার ঘর চেক করতে গেল। এখানে ওখানে ওলটপালট করে খুঁজতে লাগলো। আমার ব্যাগে চেক করতে গিয়ে 10,000 টাকা বের হলো। আমি টাকা দেখে অবাক, আর নেহার দিকে তাকিয়ে দেখি নেহা শয়তানি হাসি দিতেছে।
তখন বুঝে গেলাম এই কাজটা নেহারই। ছি ছি শুভ, আমি তোমাকে এরকম ভাবি নাই। তোমার টাকা লাগবে আমাকে বলতে, আমি টাকা দিতাম। আন্টি বিশ্বাস করেন? কি বিশ্বাস করব? হ্যাঁ, তোমাকে আমি ছোট ভাইয়ের মতো দেখতাম, আর তুমি কি না, ভাবতে কেমন জানি লাগছে। এটা বলে সবাই চলে গেল। আর নেহা আমার কাছে এসে বলল, তুই আমাকে এতদিন যে মেরেছিস ওটার প্রতিশোধ দিলাম, এখন পস্তাবি তুই। যা ভাগ ফকিরনি। এটা বলার পর একরকম রাগ করেই চলে গেল নেহা। এদিকে হাসতে হাসতে কান্না করে দিলাম আমি। এই অবস্থায় কি করব বুঝতে পারছি না। ডিসিশন নিয়েই নিলাম, বাড়িতে আর থাকবো না, এখনই বের হয়ে যাব। তাই সব কিছু গুছিয়ে নিলাম। গুছিয়ে আন্টিদের ফ্ল্যাটে গেলাম। যাওয়ার পর দেখি আন্টি রান্না করে। আন্টির কাছে গিয়ে বললাম, আন্টি, আপনার সাথে কথা বলার মুখটা আমার নেই, আমাকে আপনি ক্ষমা করে দিবেন। আর আপনারা সেদিন আমাকে ব্যাংক থেকে 10 লক্ষ টাকা আনতে দিয়েছিলেন। আমার যদি টাকা নেওয়ার ওই রকম লোভ থাকতো তাহলে ওই টাকা নিয়ে পালিয়ে যেতাম। আমি টাকাটা যদি চুরি করতাম তাহলে টাকাটা আমি ঘরে রাখতাম না, আমি কোনো বিকাশের দোকানে গিয়ে ফোনে তুলে রাখতাম। আমি একটাই কথা বলবো, আমাকে মাফ করে দিয়েন। আর কোনো দিন যদি ঘরের ময়লা পরিষ্কার করার জন্য দরকার হয় তাহলে আমাকে কল করবেন, আমি এসে করব। আপনারা আমাকে অনেকভাবে সাহায্য করেছেন, আপনাদের সাহায্য আমি কখনো ভুলতে পারবো না। আমি চলে গেলাম, আমার জন্য দোয়া করবেন। এটা বলে আন্টির কাছ থেকে চলে এসে দেখি হিমি আপু। আপু, আমার ভুল হলে মাফ করে দিয়েন, আর আমি চলে যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। এটা বলে চলে গেলাম। বিদায় নিতে নিতে রাত 8টা বেজে গেছে। আমি ওদের বাড়ি থেকে বের হয়ে ফুটপাত দিয়ে হাঁটতেছি। পকেটে বেশি টাকা নেই, মাসের বেতন বাড়িতে পাঠিয়ে দিয়েছি। কি করব না করব ভেবেই পাচ্ছি না। ফুটপাত দিয়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, তাই রাস্তার সাইডেই বসে পড়লাম। বসে থেকে ভাবতে লাগলাম, তবুও কি করব বুঝতে পারছি না, কি করব। কিছুক্ষণ পর ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখি রিফাত কল দিয়েছে। কলটা ধরার ইচ্ছা না থাকলেও কলটা রিসিভ করলাম। কি রে, কল ধরতে এত সময় লাগলো কেন? এমনি রে, কি বলবি বল। তোর গলাটা যেন কিরকম লাগতেছে, কোনো সমস্যা হয়েছে নাকি? না, কি বলবি বল। যাই হোক, গণিত বইয়ের 44 পৃষ্ঠায় 4 নম্বর অঙ্কটা করে দেখাতো, উত্তর কত আসে? আমার ফোনে মিনিট কেনা আছে, পরে মিস কল দিস। আমি বাড়ির বাইরে আছি, পারবো না রে এখন করতে। ও, বাড়িতে যাবি কখন? বাড়িতে গিয়ে অঙ্কটা করে কল করিস। হবে না বন্ধু, তুমি অন্য কারো কাছ থেকে শুনে নাও। কোনো কিছু হয়েছে কি? না রে, কথা বলতে ইচ্ছে করছে না। এটা বলে কলটা কেটে দিয়ে মাথায় হাত দিয়ে বসে রইলাম। নেহা তো অনেক খুশি আমাকে বাড়ি থেকে বের করে দিয়ে, তাই নেহাদের একটা মেসেঞ্জার গ্রুপ আছে, ওখানে নেহা কল করলো। আজকে অনেক খুশি, তোদের সবাইকে ট্রিট দিব কালকে। কি কারণে এত খুশি? ট্রিট দিবি কেন? আরে আমাদের ক্লাসের ভালো ছাত্র ওই ছেলেটা, আমাদের বাড়ির দারোয়ান, ওকে আজকে ছুরির দায়ে বের করে দিচ্ছি। ওই গ্রুপে কলে আবার রিফাতও ছিল। ও কি সত্যি চুরি করেছিল নাকি রে? ঠিকই করছিস। না রে, আমিই চোর বানাইছি। আমিই টাকাটা ওর ঘরের ব্যাগের ভিতর রাখছিলাম, আর আম্মু আর আপুকে বিশ্বাস করাইছি। এই কথা যেই বলে তখন সবাই একটু অবাক হয়ে যায়। রিফাতের তো রাগ উঠে যায়। রিফাত তখনই কল থেকে বের হয়ে আসে, আর নেহার কথা বলা শেষ হয়নি, হিমি গিয়ে নেহাকে থাপ্পড় মারে আর আন্টিকে ডাকতে থাকে। কি হয়েছে? হিমি সব কিছু বলল, নেহা যা বলল কলের মাধ্যমে। ছি ছি, তুমি এতটাই নিচে নামতে পারো, আমি এটা কল্পনাই করি নাই। আসলে আম্মু। তখন হিমি ও আন্টি দুজনে চলে যায় নেহার রুম থেকে, আর কল থেকে বের হয়ে সরাসরি আমাকে কল দিয়ে জিজ্ঞেস করে, তুই কোন জায়গায় আছিস? আমি রংপুর 7 মাথায় আছি, কেন? তুই থাক, আমি আসতেছি, তোকে অনেক দরকার। ঠিক আছে। ওর আসার কথা শুনে আমি টেনশনে পড়ে গেলাম, এসে আবার কি না কি বলবে। কিছুক্ষণ পর ও চলে আসলো। আমি তোকে বলেছিলাম কোনো প্রবলেম হলে আমাকে বলবি, তুই বললি না কেন? এইরকমভাবে কথা বলছিস কেন? আমি ঠিক আছি, কোনো প্রবলেম হয়নি। আচ্ছা, এই ব্যাগটা কার? কার মনে হয় এখানে অনেক আগে থেকেই পড়ে আছে। মিথ্যা বলা বাদ দে, সবকিছু শুনেই এখানে এসেছি। নেহা সবাইকে বলেছে যা কিছু হয়েছে তোদের মাঝে। ও কি ও? চল আমার সাথে, আমার বাড়িতে থাকবি। কিন্তু এটা কেমন করে হয়?
তোর আব্বু আম্মু আছে, প্রবলেম হতে পারে। আর একদিন না হয় থাকতে পারবো তোর ওখানে, তারপর আবার যে কোনোভাবে থাকতে হবে। আচ্ছা, এক রাতের জন্য চল, পরেরটা পরে দেখা যাবে। আর আমাদের বাড়িরও দারোয়ান লাগবে। কিন্তু কোনো কিন্তু নেই, চল তো। বাদ দে না, এমনভাবে কথা বলছি তখন একটা গাড়ি এসে আমাদের সামনে দাঁড়ালো। আর গাড়ির জানালা খুলে একটা মুরব্বী লোক বলল, রিফাত, এত রাতে লেখাপড়া বাদ দিয়ে এখানে কি করো? আব্বু, তোমাকে বলেছিলাম একটা ছেলের কথা, আমাদের ক্লাসের ফার্স্ট বয়। হুম। এই সেই শুভ। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম, ভালো কথা। তা তোমরা এত রাতে এখানে কি করো? আব্বু, রিফাত আগে যেখানে কাজ করত ওখান থেকে বের করে দিছে মিথ্যা অপবাদ দিয়ে। আর ওর এখানে কেউ নেই, সামনে পরীক্ষা, এখন কোথায় যাবে কি করবে, তাই ওকে বলেছি আমাদের ওখানে যেতে। ও, এটা ভালো কথা। তা গাড়িতে উঠে এসো, সবাই একসাথে যাই। না আঙ্কেল, আপনারা চলে যান। তুমি থাকবা কই? আর পকেটে তো অত টাকা নাই যে বাড়ি যাবা। আমি তোমার বাবার বয়সী, তুমি এসো, আর কথা বলো না। রিফাত এক প্রকার জোর করে গাড়িতে উঠালো, আমি গেলাম। তোমার লেখাপড়ার অবস্থা কীরকম? অনেক ভালো আঙ্কেল, যতটুকু পড়েছি তাতে আমি ভালো রেজাল্ট করতে সক্ষম হতে পারি। গুড বয়। পরে বাসায় চলে আসলাম। আন্টি দেখে জিজ্ঞাসা করলো, রিফাত সব কিছু খুলে বলল। ও, ভালোই হলো। দুজন একসাথে ভালো করে পরীক্ষা দাও, পরে একটা ব্যবস্থা হবেই। আর তোমার বাড়িতে কে কে আছে? আম্মু আর ছোট বোন। খাবার খেতে বসেছি, তখন একটা মেয়ে এলো টেবিলে। মেয়েটাকে দেখেই পুরাই ক্রাশ খেলাম। এসে আন্টিকে বলল, আম্মু, এই বিয়াদব ছেলেটা কে যে আমার চেয়ারে বসেছে? এটা তোর আর একটা ভাইয়া, এখন থেকে ও আমাদের সাথেই থাকবে। বাবা শুভ, এটা আমার মেয়ে সাদিয়া। আমি আমার ভাইয়ের ভালোবাসা কাউকে দিব না। আমার একটাই ভাই, সে হলো রিফাত ভাই। আর এই যে মিস্টার শুভ, ওই চেয়ারে বসেন। কিরকম ফাজলামি করতেছো? যে চেয়ার ফাঁকা আছে ওই চেয়ারে গিয়ে বসো। শুধু তুমি বললে বলে আমি গেলাম, তা না হলে। পরে খাবারে বসলাম। খাবার খাওয়ার সময় লক্ষ্য করলাম কে যেন লাথি মারলো। পরে সবার দিকে তাকালাম, তাকানোর পর দেখি সাদিয়া হাসতেছে। কিছু না বলে খাবার খাওয়া শেষ করে রিফাতের সাথে উপরে গেলাম। উপরে গিয়ে রিফাতকে, আচ্ছা তোর বোন কি বদমেজাজি নাকি? না রে, এমনি একটু অভিনয় করলো, কালকেই ভালো করে কথা বলবে। এখন ঘুমা, আমার ঘুম ধরছে। এখনই ঘুমাবি? 1 ঘন্টার মতো পড়ে ঘুমা। পামু না, তোর পড়তে মন চাইলে পর, আমি ঘুমাবো। গুড নাইট। আমি পড়ে ঘুমালাম। ওইদিকে নেহার সাথে কেউ ভালো করে কথা বলে না, সবাই নেহার সাথে খারাপভাবে কথা বলে। নেহা এগুলো নিতে পারে না। আম্মু, আপু আমাকে মাফ করে দে, আমি ভুল করেছি। কি মাফ করবো? হ্যাঁ, তুমি যা করেছো, ছি। একটা গরিব ছেলে এখান থেকে পড়তো, আবার বাড়ির জন্য রোজগার করতেছিল, আর তুই কি না ওকে বাড়ি থেকে তাড়ানোর জন্য মিথ্যা অপবাদ দিলি? আচ্ছা, ও তোর সাথে কি এমন করেছিল? আমাকে যখন পড়াতো তখন আমাকে মারতো, তাই ওরকম পুষতি। আন্টি উঠে গিয়ে নেহার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। এটা কোনো কারণ হলো? আর ও তো তোর ভালোর জন্য মারতো। ছেলেটা কত ভালো ছিল, না জানি এখন কোথায় আছে। একটা কল দেও তো মা। কল দিচ্ছি, দাঁড়া। হঠাৎ করে আমার ফোনটা বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখি আন্টি। পরে রিফাতকে বললাম, এই দেখ, নেহার আম্মু কল দিয়েছে। দে ফোনটা, কথা বলি। উল্টাপাল্টা কথা বলবি না কিন্তু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা তো শুভয়ের নাম্বার, কিন্তু কণ্ঠটা যেন কেমন লাগতেছে। শুভকে আমি চিনি না, আর আমি ফোনটা কালকে রোডে পড়ে পেয়েছি, দয়া করে কল করবেন না। এটা বলে কলটা কেটে দিল। আমি মিষ্টি এসে পড়ায় মনোযোগ দিলাম। শুভয়ের ফোন হারিয়ে গেছে, কেউ একজন পাইছে বলে। না জানি না ছেলেটা এখন কোথায় আছে। এই শহরে তোর কেউ নেই। চিন্তা করো না, সামনে পরীক্ষা, তখন দেখা করাই যাবে। এই শহরে থাকলে শুভ অবশ্যই পরীক্ষা দিবে। আমি পড়তেছি, সাথে রিফাতও আছে। তখন সাদিয়া এলো। মেয়েটা অনেক মায়াবী, মনে হয় সবসময় তার দিকে তাকিয়ে থাকি। মনটা প্রেমে পড়ে গেছে। বাহ, আমার ভাই দেখে অনেক ভালো হয়ে গেছে। আগে পড়তেই বসতো না, এখন পড়া রেখে ওঠেই না। কি তুমি আমাদের রুমে কি করো? এমনি এমনি আসেনি আম্মু, তোমাদের জন্য চা নিয়ে এসেছি। চা খেলে শরীর সতেজ থাকে।
আচ্ছা, রেখে যাও। সাদিয়া চায়ের কাপ রিফাতকে দিয়ে আমার কাছে দিতে আসলো। আসলে চা খাই না, আপনি নিয়ে যান। চা খান না তো ফিটার খান নাকি? রেখে গেলাম, খেলে খাবেন, আর না খেলে ওই কুত্তাটারে দিয়ে দিবেন। চায়ের কাপ ঘুরিয়ে নিয়ে গেলে মা আমাকে বকবে, বলবে আমি তোমাকে না দিয়েই ঘুরিয়ে নিয়ে গেছি। সব বুঝলাম, কিন্তু কুত্তাটাকে? কেন, আপনার বন্ধু? দাঁড়া, তোর 12টা বাজাচ্ছি। এটা বলে রিফাত সাদিয়াকে দিল এক দৌড়ানি। আমি হাসতে লাগলাম। রাতে শুয়ে আছি, হঠাৎ করে মনের ভিতর সাদিয়া চলে আসলো। শালার কি কপাল, যাকে পাওয়া সম্ভব না, মন ঘুরে ফিরে তার প্রেমেই পড়ে। কি রে শালা, কি ভাবিস? কিছু না, ঘুমা। পরীক্ষার প্রথম দিন রেডি হলাম। রেডি হয়ে আন্টি আঙ্কেলকে বললাম, আন্টি 500 টাকার নোট দিয়ে। এটা রাখো বাবা, কোনো অসুবিধা হলে কাজে লাগিও। লাগবে না আন্টি। তোমার আম্মু দিলে কি মানা করতে পারতে বলো? টাকাটা নিয়ে আঙ্কেলের কাছে গেলাম। আঙ্কেল 1000 টাকা দিল। নিতে চাইনি, তবুও দিল। সাইডে সাদিয়া দাঁড়িয়েছিল। মিস্টার শুভ আমাকে বললো না তো? ও তোমার বড়, বড়দের সম্মান করতে শিখো। ওকে ভাইয়া বলে ডাকবা। আরে বাদ দে না, ছোট মানুষ। মাথায় হাত বুলিয়ে বললাম, আপু দোয়া করিও। সাদিয়া আমাকে একটা দামি কলম গিফট করলো। আমি আপনার বোন না, এরপর থেকে বোন বলে ডাকবেন না। পরীক্ষা দিতে গেলাম আমি আর রিফাত। এদিকে গেটের সামনে হিমিয়াপু ও তার বয়ফ্রেন্ড এবং নেহা অপেক্ষা করছে। আমরা অটো দিয়ে গেটে গিয়ে নামলাম। নেমেই চোখ উপরের দিকে তাকাতেই দেখি নেহা, হিমি, সোহেল 3 জন দাঁড়িয়ে আছে। হিমিয়াপু আমাকে দেখেছে, ওরা আমার দিকেই এগিয়ে আসছে। কেমন আছো শুভ? ভালো আপু, তুমি কেমন আছো? আর আন্টি কেমন আছে? ভালো আছে। আর আমাদের ভুল হয়েছিল, পারলে ক্ষমা করে দিও। ছি আপু, কি বলছো? বড়রা কোনোদিন ভুল করে না। আর আমি অতীত মনে রাখি না। আমার জন্য দোয়া করিও। আর আন্টিকে আমার সালাম দিও। আচ্ছা, একদিন যাইস আমাদের বাড়িতে। মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। নেহার দিকে তাকিয়ে মনে হলো কিছু বলতে চায় আমাকে, কিন্তু আমার সময় নেই। তাই রিফাত আর আমি যাওয়া ধরলাম। রিফাত দাঁড়া, আমিও একসাথে যাই। এটা বলে আমাদের পাশে পাশে হাঁটা ধরলো। কে রে, এটাকে তুই কই পালি? ভালোভাবে কথা বলো। ও এখন আর তোমাদের বাড়ির দারোয়ান নয়, ও এখন আমাদের বাড়িতে থাকে। এরকমভাবে কথা বলছিস কেন? তোর মতো মেয়ের সাথে কিভাবে কথা বলবো? যারা গরিবের পেটে লাথি মারতে চায় তাদের সাথে এরকম করেই কথা বলি। পরে ওখান থেকে চলে গেলাম। আস্তে আস্তে পরীক্ষা শেষ। তাই ভাবলাম আঙ্কেলকে বলে একটা কাজের ব্যবস্থা করি। তাই আঙ্কেলের সাথে দেখা করে কাজের কথা বললাম। আঙ্কেল কিছুক্ষণ ভেবে বলল, আর কাকে যেন কল করলো। বাবা শোনো, আমাদের অফিসে একটা পিয়ন লাগবে। ওই চাকরিটা করো, বেতন হবে 12,000 টাকা। অনেক অনেক শুক্রিয়া আঙ্কেল। কবে থেকে কাজের দায়িত্ব দিবেন সেটা বলুন। কালকে আমার সাথে অফিসে গিয়েও তাই হবে। ঠিক আছে আঙ্কেল। এটা বলে এসে মাকে কল দিয়ে বলি, আবার আরেকটা চাকরি পেয়ে গেছি। আম্মু সব কিছুই জানে, সব ঘটনা খুলে বলা আছে আম্মুকে। পরের দিন থেকে চাকরিতে কাজ করা শুরু করলাম। প্রথম একটু কষ্ট হয়েছে, আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। খেতে বসেছি, তখন আন্টি বলে উঠলো, সাদিয়ার গণিত টিচার আর আসবে না। রিফাত, দেখিস তো কাউকে পাওয়া যায় নাকি সাদিয়াকে পড়ানোর জন্য। নতুন ঝামেলায় পড়লাম, আবার নতুন টিচার সেট করতে আরেক ঝামেলা। আব্বু টেনশন নিও না তো, গণিতের শিক্ষক খুঁজতে অত কষ্ট হবে না। আমার জানাশোনা ভালো টিচার আছে। তুই যে গাধা, না জানি তুই কোন গাধাকে নিয়ে আসবি। আব্বু, তোমার ছেলে এখন বড় হয়ে গেছে, সম্মান দিয়ে কথা বলো। এটা বলায় আমি চাপা হাসি দিলাম। হাসিস না, চুপচাপ খাবার খা। আর শুভ যে অঙ্ক পারে আর ও যেভাবে বোঝায় সেই হিসাবে ও কোনো মাস্টারের থেকে কম না। আর আমি তো গণিত পাশ করেছি শুধু ওর কারণেই। ও তাহলে ভালোই হলো। কি শুভ, ওকে ভালো পড়িও কিন্তু। কিন্তু আমি কিভাবে পড়াবো? আমার কোনো অভিজ্ঞতা নেই। অভিজ্ঞতা বানাও। কিন্তু আবার কিন্তু কেন? তোর বোনের যে রাগ, এখনই আমাকে দেখতে পারে না, ও কি আমার কাছে পড়বে? ওই চিন্তা করতে হবে না, আমরা আছি কি জন্য। আঙ্কেল একজন শিক্ষক হলো বন্ধুর মতোই, আর সাদিয়া তো আমার বোনই লাগে। ওকে নিয়ে চিন্তা করতেই হবে, তাই না? ঠিক আছে বাবা, বুঝতে পারছি, এরপর থেকে কোনো সমস্যা হবে না। আন্টি,
আমার দেওয়া পড়া না হলে কিন্তু আমি স্কেল দিয়ে পিটাবো, তখন কিছু বলতে পারবেন না। এটা আরও ভালো কথা। পিটাইলে তো আমাদের ভালো লাগবে। পিটন খেয়ে আমরা লেখাপড়া শিখছি। অনেক বলেছো তোমরা, এখন আমি বলি। আমি কারো বোন লাগি না। এরপর থেকে কেউ যেন আমাকে বোন না বলে। আর আমি ছোট বাচ্চা নয় যে পড়া হবে না। কালকে থেকে ওনাকে আমার রুমে আসতে বলিও। আমি চললাম। সাদিয়া উঠে গেল। একে একে সবাই উঠে গেলাম। পরের দিন কাজ থেকে এসে সাদিয়াকে পড়ানোর জন্য ওর ঘরে গেলাম। গিয়ে দেখি আগে থেকে পড়ার টেবিলে বসে আছে। আমার জন্য একটা চেয়ার রেখেছে। আমি গিয়ে বসার পর লক্ষ্য করে দেখলাম মুখে মেকআপ দিয়ে বসেছে। হালকা মেকআপ করায় অনেক অনেক কিউট লাগছে। মনে হয় জনম জনম তাকিয়ে থাকি তার দিকে। কি স্যার, কই গেলেন? সব বুদ্ধি একসাথে করলাম। আপু, এবার তোমার পড়া বের করো। ওই মিয়া, আমি আপনার কোন কালের বোন লাগি? হ্যাঁ, এমনভাবে আপু বলছে মনে হয় দুজন এক মায়ের পেটের থেকে হয়েছি। পরবর্তীতে আমাকে আর আপু বলে ডাকবেন না। জাস্ট কল মি সাদিয়া, ওকে? শিওর। পড়ানো শুরু। সাদিয়ার মতিগতি কিছুই বুঝি না। সাদিয়া প্রতিদিন নতুন নতুন ড্রেস পরে, প্রতিদিন সেজেগুজে আসে আমার সামনে। অবশেষে রেজাল্টের দিন এসে পড়লো। সবাই একটু টেনশনে আছে, কিন্তু আমার টেনশন হচ্ছে না। কেন জানি ভালোই লাগতেছে। রিফাত বাইরে গেছে, তাই আমি ঘরে শুয়ে গান শুনছি। তখন দরজার পাশে সাদিয়া এসে। আজকে ওনার রেজাল্ট দিবে, ওনার কোনো টেনশনই নেই। এদিকে মানুষ টেনশনে বাঁচে না, আর উনি মনের সুখে গান শুনে। এটা বলে চলে গেল সাদিয়া। আমি সাদিয়ার দিকে তাকিয়ে মনে হলো আমার থেকে ওর চিন্তাই বেশি। অবশেষে রেজাল্ট আসলো। আল্লাহর রহমতে A+ পাইছি। রেজাল্ট পাওয়ার পর আম্মুকে কল করলাম। রিফাতও ভালো হয়েছে, ওর 4.95 আসছে। আমার রেজাল্ট শুনে সাদিয়া লাফ দিয়ে উঠেছে। কি রে, লাভ দিলি কেন ওরকম করে? শুভ ভালো রেজাল্ট করেছে তাই। রিফাতের রেজাল্ট শুনে আঙ্কেল বলল, ভাবছিলাম 3 পয়েন্ট করবে। অনেক ভালো করেছো। এই নাও টাকা, আর মিষ্টি কিনে খেও। রিফাত তো অনেক খুশি হয়েছে। ও হয়তো আশা করেনি এত ভালো রেজাল্ট করবে। রিফাত বলল, শুভ, বের হ, ঘুরতে যাব। আমাকে নিয়ে যাবা ঘুরতে? তুই গিয়ে কি করবি? আরেক সময় যাইস। পরে ফ্রেশ হয়ে রিফাতের সাথে বের হলাম। অনেক জায়গায় গেল রিফাত, আর অনেক ফ্রেন্ডদের সাথে দেখা করলো। সন্ধ্যার পর বাসায় আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে সাদিয়াকে পড়াতে গেলাম। আজকের দিনেই পড়াবেন? কেন, আজকে কি হয়েছে? আজকে তো আপনার রেজাল্ট দিল। তার কি ভাবছিলাম। যুক্তি ছাড়া কথা বলা বাদ দাও, আর অঙ্ক করো। ও, আপনার জন্য একটা গিফট আছে। ভালো রেজাল্ট করছেন। পরে গিফটটা এনে দিল। আমি খুলতে লাগলাম। এখনই খুলবেন? আমি কোনো কথা না বলে গিফটটা খুললাম। খুলে দেখি অনেক দামি একটা শার্ট এবং একটা প্যান্ট। ভালোই লাগলো গিফটটা পেয়ে। ধন্যবাদ তোমাকে। এখন আসো, অঙ্ক করো। আপনি একেবারে আনরোম্যান্টিক ছেলে। পড়তে বসো। পরের দিন রিফাতকে বললাম, চল নেহাদের বাসায় যাব। আর আপনাদের একটা কথা বলতেই ভুলে গেছি, আমি আগের নাম্বার চালানো বন্ধ করে দিয়েছি। আসলে ওই নাম্বারে নেহা কল দিয়ে অনেক বিরক্ত করত। নেহাদের বাড়িতে কেন? মিষ্টি নিয়ে যাব। ওনারাও অনেক সাহায্য করেছে আমার লেখাপড়ায়, তাই মিষ্টি নিয়ে যাব। ওকে। কোথায় যাওয়ার প্ল্যান হচ্ছে শুনি? এমনিতেই ঘুরতে যাব। আমিও যাব ঘুরতে। আমি চিল্কি পার্কে যাব। ওখানে আমার অনেক ফ্রেন্ড। একাই যা। না, আমি তোদের সাথে যাব। না করবি না। কিন্তু আর যাব নি আমাদের সাথে। পরে রেডি হয়ে সাদিয়ার দেওয়া ড্রেসটা পরে বের হলাম। ড্রেসটা পরে নিজেকে নিজের কাছে হিরো হিরো লাগছে। ড্রেসটা পরে বুঝতে পারলাম মেয়েদের পছন্দ আছে বলতে হয়। কিরে শালা, তোকে তো পুরাই জোশ লাগছে। ফাজলামি রাখ, আর সাদিয়াকে ডাক দে। পরে সাদিয়াকে ডাক দিল। সাদিয়া এসে আমাকে দেখে বলল, আপনার কি এত সুন্দর লাগছে যে আপনাকে আমাদের এলাকার কাজের বেটিরা সব আমাদের বাড়িতে এসে কাজ করবে। আমি মিষ্টি একটা হাসি দিলাম। চল এবার। পরে মিষ্টি কিনে নিয়ে নেহাদের বাড়িতে গেলাম। বেল দেওয়ার পরপরই হিমিয়াপু দরজা খুলে দিল। শুভ, তোমার কথাই ভাবতেছিলাম। তোমার রেজাল্টের খবর কি? আপনাদের দোয়াতে A+ পেয়েছি। ও, ভালো তো। আর আগাতে হবে তোমাকে। তখনই আন্টি আসলো।
বাবা আমাকে ক্ষমা করে দিও, আমি তখন না বুঝে তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। আন্টি, আমি ওসব ভুলে গেছি। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন পরবর্তীতে আরও ভালো রেজাল্ট করতে পারি। বাবা বসো, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করি। লাগবে না আন্টি। চুপচাপ বসো। আন্টি চলে গেল। তখন হিমি আপুকে বললাম, নেহার কি খবর? ও তো অনেক ভালো করেছে, ফেল করা ছাত্রী 4.36 পাইছে। তুমি তখন না বুঝিয়ে দিতলে তাহলে ফেল করতো। তখন নেহা আসলো আর আমাকে বলল, শুভ, তোমার সাথে কিছু কথা আছে, একটু সাইডে আসবে? এখানেই বলো, এখানে সবাই আছে। আলাদা করে নিয়ে গিয়ে কি না কি বলো আবার। প্লিজ। পরে গেলাম নেহার রুমে, গিয়ে নেহার বিছানায় বসলাম। নেহাও আমার পাশেই বসলো। নেহার রুমের দরজা খোলা, বাইরে থেকে দেখা যাচ্ছে নেহা পাশে বসে। শুভ, আমি পরীক্ষা দেওয়ার সময় বুঝতে পেরেছি তুমি আমাকে মেরেছো কেন। আমি বদমেজাজি একটা মেয়ে, আমি তোমাকে সহ্য করতে পারতাম না। এর একটা বিশেষ কারণ হলো তুমি আমার বাড়ির দারোয়ান হয়ে আমার থেকে ভালো রেজাল্ট করতে। তাই আমি জানি এতদিন আমি ভুল ছিলাম, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। আমাকে হাত ধরে আবার বলতে লাগলো, আমাকে মাফ করে দাও, ভুল তো মানুষের হয়। আমি আগে তো সব কিছু বুঝিনি, তাই খারাপ ব্যবহার করেছি। আমাকে মাফ করে দাও প্লিজ। ঠিক আছে, মাফ করে দিলাম। আর আমি পুরনো কথা মনে রাখি না। পুরনো কথা মনে করলে আমার ডিপ্রেশনে মারা যেতে হবে। আমি মাফ করে দিয়েছি অনেক আগেই, এবার একটু হাসো। আজকে তোমাকে অনেক সুন্দর লাগতেছে এই পোশাকে। আমি ছোট থেকেই অনেক কিউট, এতদিন ভালো করে দেখোনি তাই এরকম মনে হচ্ছে। এদিকে সাদিয়ার তো অনেক রাগ উঠেছে আমার হাত নেহা ধরেছে বলে। অবশেষে সাদিয়া আমার কাছে গেল, নেহা আমার হাত ছেড়ে দিয়েছে। এই মেয়ে, তুমি শুভর হাত ধরেছিলে কেন? তাতে তোমার কি, আমি হাত ধরতেই পারি। কানের নিচে একটা লাগিয়ে দিব। কি এটা শুভ? আমি সাদিয়াকে সরিয়ে নিয়ে আসলাম আর বললাম, ও আমার হাত ধরে ক্ষমা চেয়েছে আর ও হাত ধরেছে আমার। তুমি রাগ করছো কেন? সময় হলে বুঝতে পারবেন। খাবার খাওয়া শেষ করে আন্টিকে সালাম দিয়ে চলে আসলাম। বাইরে এসে সাদিয়া বলল, চল তাহলে চিল্কি পার্ক। তুই আর শুভ যা, আমি যাব না। দেখ, শুভের কাছে এত লুকানোর কি আছে বলতো? তোমাদের কথা কিছুই বুঝতেছি না। আসলে হয়েছে কি, ভাইয়া তার গার্লফ্রেন্ডের সাথে ডেটিং করতে যাচ্ছে, আর ও তোমাকে বলতে ভয় পাচ্ছে আর ওকে লুকিয়ে রাখার চেষ্টা করতেছে। কি রে রিফাত, কি শুনি এসব? বন্ধু, ওরকম করিস না। আমি প্রেমে পড়ে গিয়েছিলাম একটা মেয়ের, পরে মেয়েটাকে অনেক কষ্ট করে পটাইছি। আচ্ছা, ওর নাম কি? আরে আমাদের বান্ধবী রিমা, ওর সাথেই আর কি। প্রেম করা শরীরের জন্য অনেক উপকার, প্রেম করা লাগে। সাহায্য লাগলে আমাকে বলবি, আমি আছি তোর সাথে সব সময়। এটা আগে বলতে পারতি, আরও কষ্ট পাইলাম বন্ধু, এতদিন বলস নাই। এতদিন ভয়ে বলি নাই, তুই তো লেখাপড়া নিয়ে পড়ে থাকিস আর তাই আর কি। বন্ধু, আমি আসলেই দুঃখিত। ব্যাপার না, চল তোদের কাবাবে হাড্ডি হব আমি। পরে সবাই গেলাম। যাওয়ার পর দেখি গেটের সামনে রিমা দাঁড়িয়ে আছে। গেটের সামনে নামার পরেই রিমা যেন কীরকম তাকালো আমার দিকে। রিমার কাছে যেতেই, রিফাত, এই দারোয়ানটাকে কেন নিয়ে এসেছো? চুপ কর, চল ভেতরে যাব। রিমার মুখে দারোয়ান কথাটা আমার বুকের ভেতর তীরের মতো লাগলো। আমার হাসি খুশি মুখটা এক নিমিষেই অন্ধকার হয়ে গেল। রিফাত আর রিমা চলে গেল। আমি সাদিয়া টিকিট কেটে ভিতরে ঢুকলাম। আমার ভালো লাগছে না, তাই সাদিয়াকে বললাম, তুমি ঘোরাঘুরি করো, আমি বসে থাকি। আমি অনেকবার এসেছি এখানে, আমিও তোমার সাথে বসে থাকবো। এক জায়গায় বসলাম। তখন সাদিয়া বলল, মন খারাপ করিয়েন না, আমরা তো কিছু বলি নাই। কে কি বলল আর ওইদিকে কান্দেন কেন? তাই তো। আচ্ছা, তুমি কি জানো আমি তোমার নাম ধরে ডাকি কেন? জানি, তুমি হয়তো আমাকে ভালোবেসে ফেলেছো। আমি যেদিন তোমাকে খাবার টেবিলে দেখি তখনই ক্রাশ খাই। আর তোমাকে পছন্দ করার আরেকটা কারণ আছে। কি কারণ? মনে আছে তোমার 1 বছর আগে তুমি যখন রাস্তার টুকাইদের সবাইকে খাবার কিনে দিচ্ছিলে, অনেকগুলো বাচ্চা ছিল,
তখন তোমার খাবার কিনে দেওয়ার সময় তুমি যে হাসতেছিলে ওই হাসির উপর প্রেমে পড়ে গিয়েছিলাম। আর তুমি জানো প্রতিদিন আমি তোমার সামনে সেজেগুজে আসতাম কেন? জানি, আমাকে দেখানোর জন্য আসতে। আই লাভ ইউ। তুমি ছোট মানুষ, তুমি কেবল ইন্টার প্রথম বর্ষে পড়ো, এরকম করাকে বলে পাগলামি। আর আমি তোমাকে ভালোবাসতে পারবো না, আমাকে মাফ করো। সাদিয়া কিছু বলবে তখনই জোরে গলার আওয়াজ পেলাম। পেছনে তাকিয়ে দেখি রিফাত আর রিমা ঝগড়া করছে। আমি আর সাদিয়া কাছে গেলাম। কী রে, এরকম ঝগড়া করছিস কেন? আমাদের মাঝে ফকিরদের কথা বলা নিষেধ। আর আসার পর থেকেই তোর সম্পর্কে উল্টাপাল্টা বকা ধরেছে, যা তাই। রিফাত দেখ, তুই যদি আমার সাথে সম্পর্ক রাখতে চাস তাহলে এই দারোয়ানকে তোদের বাড়ি থেকে বের করে দিবি। তখনই সাদিয়া গিয়ে রিমাকে 3টা চর বসিয়ে দিল। তিনবার দারোয়ান বলে অপমান করছো, 3টা থাপ্পড় মারলাম। যা ভাগ, তোর থেকে সুন্দর মেয়ের সাথে প্রেম করাই দিব। এরপর সবাই চলে। আমার মনের ভেতর অনেক ভালো লাগছে রিফাতের ভালোবাসা দেখে। ও ওর গার্লফ্রেন্ডকে ছেড়ে দিল আমার জন্য। ওদের সাথে কোনোভাবেই বেয়াদবি করা যাবে না। সাদিয়াকে বোঝানো যাবে না যে আমি ওর প্রতি দুর্বল। কিরে, ধ্যানে পড়মু আমি আর সেই ধ্যানে পড়ছিস তুই? ও তোর ভালোবাসার মানুষ ছিল, ওর সাথে এরকম করা ঠিক হলো না। একটু বুঝিয়ে বলতে পারতি। আর জীবনে কত রকমের মেয়ে আসবে, মেয়ে গেলে মেয়ে পাওয়া যাবে, কিন্তু ভালো বন্ধু গেলে বন্ধু পাওয়া যাবে না। সব কিছু ভুলে যাও। 2 দিন পরে রাতের বেলা আঙ্কেল বলল, বাবা শুভ, আমাদের কোম্পানিতে একটা পোস্ট খালি হয়েছে, ওই পোস্ট তুমি অ্যাপ্লাই করো আর বাকিটুকু আমি দেখে নিচ্ছি। ঠিক আছে আঙ্কেল। পরে চাকরিটা হয়ে গেল, 14,000 টাকা বেতন। এদিকে আম্মু ফোন দিয়ে বলল শরীর খারাপ। তাই ভাবলাম অনেক বেতন, আম্মুকে এখানে নিয়ে আসব। আমি কাজে জয়েন করেছি। 7 দিন চলে গেছে। আমি রাতে আঙ্কেলকে বলি, আঙ্কেল আমি একটা ফ্ল্যাট ভাড়া নিতে যাচ্ছি। আম্মুর শরীর খারাপ তো, তাই আম্মুকে এখানে আনতে যাচ্ছি। এটা ভালো কথা, ফ্ল্যাট ভাড়া করতে হবে কেন? আমাদের উপরের ফ্ল্যাটে থাকো, তাই হবে। কিন্তু কোনো কিন্তু নয় বাবা, তুমি থাকলে রিফাতও তোমার সাথে পড়বে আর সাদিয়াকেও পড়াতে পারবে যখন তখন। আর আমাদের উপরের ফ্ল্যাটে উঠবি, তাই হব। আর তোর সাথে আমিও যাব তোদের গ্রামে। আরেকটু আলাপ আলোচনা করে মাকে কল দিয়ে সব কিছু বললাম। কথা বলা শেষ করে সাদিয়াকে পড়াতে গেলাম। আচ্ছা, আমার ননদটাকে কেমন দেখা যায়? তোমার তো বিয়ে হয়নি, তাহলে ননদ আসবে কোথা থেকে? আরে গাধা, তোমার বোন। দেখো, তোমার এসব চিন্তাভাবনা বাদ দাও। আর তুমি রিফাতের বোন, মানে আমারও বোন। তুমি যেটা ভাবছো ওটা কোনোভাবেই সম্ভব না। আর আমার গার্লফ্রেন্ড। ও, তোমার গার্লফ্রেন্ড আছে, এটা অনেক ভালো কথা। আর আগের কথাগুলো আমার চোখের দিকে তাকিয়ে বলো। তোমার চোখের দিকে তাকালে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। না মানে বলতে চাচ্ছি, মেয়েদের চোখের দিকে তাকানো যায় না। ও মা, তাই নাকি? আমি জানি তুমিও আমাকে ভালোবাসো, যেটা আমি প্রথম দিনেই বুঝে গেছি। ও সব কথা বাদ দাও আর লেখাপড়াতে মনোযোগ দাও। পরে আর সাদিয়া কোনো রকম কথা বলল না। পরের দিন আমি আর রিফাত আম্মুকে আনতে গেলাম। একদিন থাকলাম, থেকে তার পরের দিন চলে আসলাম। কিছুদিন পর ভার্সিটিতে ভর্তি হলাম। প্রায় ওখানে কলেজের অনেক ফ্রেন্ড আছে। ভার্সিটি নেহার সাথে এখন ভালোই কথা হয়। নেহাকে দেখে মনে হয় নেহা আমার প্রতি দুর্বল। এদিকে আম্মুর সাথে সাদিয়ার খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। সাদিয়া আমার ছোট বোন ফারিয়াকে অনেক ভালোবাসে, অনেক আদর করে, যেটা আমার ভালোই লাগে। সময় যেতে জীবন থেকে 2টা বছর চলে গেল। আমি এখন অনার্স 3য় বর্ষে পড়ি। এখন মোটামুটি সবার সাথে ভালো সম্পর্ক হয়ে গেছে। নেহার সাথে অনেক ভালো সম্পর্ক হয়ে গেছে। রিফাত আবার নতুন করে প্রেম করছে। এই মেয়েটা অনেক ভালো। সাদিয়া আমাদের ভার্সিটিতে প্রথম বর্ষে ভর্তি হয়েছে। 3য় বর্ষে কিছুদিন যাওয়ার পর মাঠে বসে আছি। তখন নেহা আমাকে বলল, শুভ, একটু আসো, তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। এখানেই বলো। প্লিজ সাইডে যাই।
পরে সাইডে গেলাম। নেহার এই হাত ধরে নিয়ে যাওয়ার বিষয়টা সাদিয়া দূরে থেকে লক্ষ্য করেছে, তাই সাদিয়া আমাদের দিকেই আসছে। নেহা আর আমি মুখোমুখি দাঁড়িয়ে আছি। শুভ, আমি তোমাকে ভালোবাসি, আর 2 বছর আগে থেকে, অনার্স প্রথম বর্ষ থেকে বলতে চেয়েছিলাম, কিন্তু সাহস পাইনি ততদিন। আই লাভ ইউ শুভ। আমি কিছু বলতে যাব, তখনই একটা মেয়ে কণ্ঠ শুনতে পেলাম। সরি, আপনি যাকে প্রপোজ করতেছেন সে আগেই আরেকজনের কাছে আটকে আছে, তাই আপনি এখান থেকে চলে যান। তুমি তো রিফাতের বোন, তুমি কি বলো এসব? ঠিকই বলেছে, আমি প্রেম করি। আমি বিশ্বাস করি না, মিথ্যে বলছো তুমি। মিথ্যা বলবে কেন? শুভ আমার সাথে প্রেম করে, আমি ওকে ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে, তাই না জানো? না না না, হ্যাঁ। কি বলো, ভালো করে বলো। কি ভালো করে বলবে? যা ফুট এখান থেকে। নেহা মনটা খারাপ করে চলে গেল। আর নেহা চলে যাওয়ার পর, ধন্যবাদ তোমাকে তার হাত থেকে বাঁচানোর জন্য। কি আমি বাঁচালাম মানে? আমি তোমাকে ভালোবাসি। মাথা থেকে এসব ঝেড়ে ফেলো। এটা বলার পর সাদি আমার বুকের ভিতর কিল ঘুষি মারছে। তখনই রিফাত এসে বলল, কিরে, তুমি শুভয়ের সাথে এরকম করছো কেন? ভাইয়া, শুভকে বললাম আমার জন্মদিন পালন করব, এবার যেন কিছু গিফট দেই। আগেরগুলো তো শুধু বসে বসে খাইছে। গিফট দেওয়া লাগবে না, তুমি যাও। পরে সাদিয়া চলে গেল। কিরে, নেহা কি বলল? প্রপোজ করলো, রিজেক্ট করে দিয়েছি। কেন, নাকি কেউ পছন্দের আছে? বাদ দে, চল ক্লাসে যাই। পরে ক্লাস শেষ করে বাড়িতে গিয়ে ভাবতে লাগলাম কি গিফট দেওয়া যায়। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। আমার তো আর প্রতিদিন ভার্সিটিতে যাওয়ার সৌভাগ্য নেই। অবশেষে সাদিয়ার জন্মদিন চলে আসলো। আমি মার্কেট ঘুরে ঘুরে একটা শাড়ি এবং তার সাথে ম্যাচিং করা সব কিছু, একেবারে পা থেকে মাথা অবধি ম্যাচিং করা। অনুষ্ঠান শুরু হলো। আমি গিফটটা সাদিয়ার হাতে দিলাম। সাদিয়া গিফটটা নিয়ে রুমে চলে গেল। পরে সাদিয়া গিফট প্যাকেট খুলে দেখলো শাড়ি ও অন্যান্য জিনিস। অনেক খুশি হয়েছে। ভাই, গিফট কিনতে টাকা লেগেছে 10,000। আমার গিফট কেনার পর নিজেরই কান্না আসছিল। এত টাকা আমার 1 মাসের খরচ। অনুষ্ঠান শেষ হলে ছাদে দাঁড়িয়ে আছি আর টাকার কথা ভাবছি। তখনই পেছন থেকে সাদিয়া বলে উঠল, অত ভাবতে হবে না। আরে তুমি এখানে? এই নাও টাকা, এখানে 15,000 টাকা আছে। আমাকে টাকা দিচ্ছ কেন? আমি গুগলে সার্চ দিয়ে সবগুলোর দাম জেনেছি। যে টাকার খরচ করেছো তাতে তো তোমার এই মাসে চলার মতো টাকা নাই, তাই দিতে আসলাম। আর তুমি যদি 1 ডজন চুড়ি দিতে তাও খুশি হতাম। টাকাটা পকেটে দিয়ে চলে গেল। এক প্রকার খুশি হলাম টাকাটা পেয়ে। অনার্স 4র্থ বর্ষের রিফাত আমাকে এমন একটা কথা বলল, যেটা শুনে মনে হলো রিফাতকে উড়াধুরা পিটাই। কথাটা হলো, বন্ধু, তোর সাথে কিছু কথা আছে, চল কফি শপে যাই। এখানেই বল। ভাই, এখানে আমার জীবনের একটা অংশ জড়িয়ে আছে। পরে কফি শপে গেলাম। কফি শপে দেখতে পেলাম রিফাতের গার্লফ্রেন্ড ইশিকা। ভাইয়া ভালো আছেন? তুমি? ভালো। কথা বলবো, ওটা শুনে কোনো রিয়াক্ট করবি না। আগে বলো। আমি আর ইশিকা গতকাল রাতে বিয়ে করে ফেলেছি। ওর বাড়িতে হঠাৎ করে বিয়ে ঠিক করে আর ইশিকা পালিয়ে এসে পরে আমরা কাজী অফিসে বিয়ে করে ফেলি। এটা শোনার পরেই ঠাঠিয়ে একটা চড় মারি রিফাতকে। কফি শপের সবাই আমাদের দিকেই তাকিয়ে আছে। সি রিফাত, আঙ্কেল তোকে কত ভালোবাসে, আর তুই কিনা এরকম একটা কাজ করলি। মারলে আরও মার, কি বলবি বল, কিন্তু আব্বু আম্মুকে ম্যানেজ কর। বন্ধু, তুই ছাড়া আমি অসহায়। পরে নিজেকে আমি ঠান্ডা করলাম। আচ্ছা, এখন ইশিকাকে রাখবি কই? সেজন্যই তো বলছি। চল বাড়িতে যাব, আমাদের ওখানে থাকবি। আমি রাতে সব কিছু ঠিক করার চেষ্টা করছি। পরে ইশিকা আর রিফাতকে নিয়ে বাড়িতে গেলাম। সাদিয়া রিফাতকে জিজ্ঞেস করলো, এটা কে ভাইয়া? শুভ এর বউ। কি? যা তুই ঘরে যা। রিফাতের কথা শুনে সাদিয়ার চোখে পানি এসে গেছে আর একরকম দৌড় দিয়ে চলে গেল সাদিয়া বিছানায় কান্না করছে। রাতে ছাদে দাঁড়িয়ে ভাবছি আঙ্কেল আন্টিকে কিভাবে বলবো। তখন দেখি সাদিয়া পেছনে দাঁড়িয়ে আছে। সাদিয়ার চোখ লাল হয়ে গেছে। আসলে ছোট লোকদের পছন্দ ছোট লোকদেরই হয়। ওই মেয়ের মাঝে কি এমন আছে যে ওনাকে বিয়ে করলা?
সাদিয়া। দেখো, আমাকে আর নাম ধরে ডাক দিবা না, বলে দিলাম। আর তুমি আমার বাড়িতে থাকো, আমার বাড়ি থেকে চলে যাবে। আর এরপর দেখা হলে আমাকে ম্যাডাম বলে ডাকবে। এটা বলে নেহা চলে গেল। একটু কষ্ট পেলাম, আবার একটু ভালো হলো। প্রেমের ভূতটা চলে গেল। রাতে রিফাত কল দিল। পরে আমি নিচে গেলাম, সরাসরি আঙ্কেলের রুমে গেলাম। রুমে গিয়ে দেখি সাদিয়া আন্টি আঙ্কেল বসে আছে। আঙ্কেল, আপনাদের সাথে কিছু জরুরি কথা ছিল। ঠিক আছে বাবা, বলো। সাদিয়াকে একটু বাইরে যেতে বলেন, একেবারে ব্যক্তিগত ব্যাপার। সাদিয়া এরকম শুনে নিজেই বের হয়ে গেল। আমি আন্টি আঙ্কেলের সামনে গিয়ে বসলাম। আন্টি আঙ্কেল, যে কথাটা বলবো সেটা উত্তেজনামূলক কথা। দয়া করে আপনারা কেউ উত্তেজিত হবেন না। কি এমন কথা বাবা, বলো, আমরা কিছুই বলবো না। আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে শোনেন, আমাদের রিফাত একটা মেয়েকে ভালোবাসে। আজকে সে মেয়েটাকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। কারণ হলো, রিফাতের গার্লফ্রেন্ডে আজকে বিয়ে হওয়ার কথা ছিল। এত বড় সাহস রিফাতের! ওকে আমি আজকে দেখে ছাড়বো। ও তো আমাকে চিনতে পারে নাই। আমি ওর 12টা বাজাবো। তুমি শাসন না করার ফলেই এমন হয়েছে, এর জন্য তুমিই দায়ী। আপনারা চুপ করেন, আমার কথা এখনও শেষ হয়নি। আপনারা শোনেন আগে। আমি ওদেরকে অনেক কষ্ট করে ফিরিয়ে এনেছি। আমি তাদের বলেছি আন্টি আঙ্কেল অনেক ভালো, ওরা তোদেরকে মেনে নিবে। আমি তোদের প্রেমের ভার নিলাম। পরে তারা সম্মতি দিয়েছে। আর মেয়েটা অনেক সুন্দর। মেয়েটা বাড়ি থেকে পালিয়েছে, সেহেতু ও আর বাড়িতে যেতে পারবে না। পরে আমি আমার ওখানে আম্মুর কাছে রেখেছি। মেয়ে দেখলে আপনাদের পছন্দ হবে। পরে আম্মুকে কল দিলাম আর ইশিকাকে নিয়ে আসতে বললাম। আমি এটা মানি না বাবা। আমি তোমাদের মতামতকে মেনে নিব না। আমি তোমাদের প্রেমের সম্পর্ক মানি না। আঙ্কেল, আগে দেখেন, মেয়ে দেখতে পরীর মতো। আর আঙ্কেল, আপনি এরকম করবেন না। রিফাত অনেক হ্যাপি থাকবে। আর আপনি যদি এই সম্পর্কটা মেনে না নেন, তাহলে রিফাত কি যে করে ফেলবে এটা কল্পনার বাহিরে। আপনি তো বুঝেন ওর কী রকম রাগ। আমিও মানব না এই সম্পর্ক। আন্টি আঙ্কেল, আপনাদের হাত জোর করছি। আপনারা না মানলে রিফাত অনেক কিছু করে ফেলতে পারে, যেটা কল্পনার বাহিরে। আঙ্কেল আন্টি বুঝুন দয়া করে। পরে দেখি আম্মু ইশিকাকে নিয়ে এসেছে। এমনিই সুন্দর, আর মেকআপ করে নিয়ে এসেছে। ইশিকা এসে আঙ্কেল আন্টিকে সালাম দিল। আঙ্কেল আন্টির মুখ দেখে মনে হলো তাদেরও পছন্দ হয়েছে। তখন আঙ্কেল বলল, আমাদের বাদরটা কই? পরে রিফাত গেল ঘরের ভিতর। তুই আর মেয়েটা এক পাশে দাঁড়া দেখি। রিফাত আর ইশিকা একসাথে দাঁড়ালো। অনেক সুন্দর মানিয়েছে তোমাদের, আমাদের আগে বলতি তুই। আর কি না, তুই এত সুন্দর বৌমাকে নিয়ে পালানো ধরতেছিলি। সরি আব্বু আম্মু, ভুল হয়ে গেছে। তাহলে তোমাদের বিয়ের ব্যবস্থা করব কালকে। অনেক ধুমধাম করেই দিব। কালকে তো হবে না, পরশুদিন তোমাদের বিয়ে। এবার সবাই হেসো। পরে সবাই যার যার মতো চলে আসে। আমি একটু রিফাতের সাথে কথা বলে ওদের ওখান থেকে বের হলাম। তখনই সাদিয়া এসে বলল, আচ্ছা, তো শরম লজ্জা বলতে কিছু নেই? তুই যে আমাদের বাড়িতে বিনা ভাড়াতে থাকছিস, তোদের মতো ছোট লোকদের মনে হয় লজ্জা শরম নাই? আর অল্প কয়েকটা দিন, তারপর চলে যাব। এটা বলে চলে আসলাম। সাদিয়ার কথাগুলো বুকের ভেতর চাকুর মতো লেগেছে। কীরকম যেন কষ্ট হচ্ছে। না, আর থাকবো না। কালকেই বাসা চেঞ্জ করব। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে বসে আছি, তখন আঙ্কেল কল দিল। আমি নিচে গেলাম, সবাই একসাথে বসে আছে। আমি গিয়ে বসার পর সাদিয়া উঠে গেল। কই যাস? ছোট লোকদের সাথে আমি বসি না। সাদিয়া চলে গেল। আঙ্কেল, আপনি আলাপ আলোচনা শুরু করুন। বিয়ের কার্ড এসে পড়েছে। এইগুলোতে নাম বলি তোমরা লেখো, আর আজকেই সব কার্ড দিয়ে আসবে। নাম লেখা শেষ হলো। আরও আলাপ আলোচনা ছিল, ওগুলো সব শেষ হলো। উঠে আসবো সবাই। আঙ্কেল, আমি একটা ভুল করেছি। আমি একটা আলাদা রুম নিয়েছি। ওটাতে অফিস ও ভার্সিটির মাঝে, একটু সুবিধা হবে। আপনি লিফট নিতে না করবেন না? কিন্তু আঙ্কেল, আমি বুঝতে শিখেছি, দয়া করে না করবেন না। ঠিক আছে বাবা। আম্মুকে বলাই ছিল। সব কিছু গুছিয়ে নিয়ে আমার নতুন ফ্ল্যাটে এসে পড়লাম। এসে আবার বের হলাম। বের হয়ে সব কিছু কেনাকাটা করলাম। দুপুর পার হয়ে গেছে।
পরে আমি বাড়িতে গিয়ে ডেকোরেটরের কাজ করলাম। পুরো বাড়িটা আমি সাজালাম। সাজাতে সাজাতে সন্ধ্যা হয়ে গেছে। পরে কিছু তৈরি করে রেখে ফ্রেশ হলাম। আঙ্কেলকে বললাম, আজকে যাই তাহলে, কালকে আসবো আবার। খাবার খেয়ে যাও, সবারই ক্ষুধা লেগেছে। চলো সবাই একসাথে খাই, কতদিন ধরে একসাথে খাই না। খাবার খেতে বসলাম। আমি আগে থেকে বসে আছি। সবাই বলল। সাদিয়া খাবার টেবিলে বসে থেকে উঠে যেতে ধরলো। কই যাও তুমি? আমি ছোট লোক এবং দারোয়ান সাথে বসে এক টেবিলে খাই না। এটা কেমন কথা বললা তুমি? দিন দিন বড় হচ্ছ আর বেয়াদবি করতে শিখতেছো। স্যার না, ছোট মানুষ। ও এখন আর ছোট নেই। খাবার খাওয়ার সময় কথা বলতে হয় না। আঙ্কেল আগে খান। আপনারা ভাবছেন ইশিকা কই? আরে ভাই, আপনাদের বলতে ভুলে গেছি। ইশিকাদের বাড়িতে গিয়ে সবাইকে সুন্দর করে বুঝিয়েছি। পরে তারাও রাজি হয়েছে। পরের দিন সাদিয়াদের বাসায় যাই, কিছু কাজ বাকি ছিল ওগুলো কমপ্লিট করার জন্য ফারিয়াকে নিয়ে দাঁড়িয়ে আছি। তখন সাদিয়া এসে বলল, এই ছোট লোক, তোকে জানো বিয়ে যখন পড়াবে তখন না দেখি দুমুঠো খাওয়ার জন্য তো এরকম দায়িত্ব নিছিস, জীবনে তো কিনে খেতে পারবি না। এটা বলার পর সাদিয়ার পেছনে থাকা বান্ধবীগুলো হেসে দিল। খেয়ে চলে যাস তাড়াতাড়ি, আর আমার ভাইকে বিয়ে করাতে নিয়ে যাব যখন, তুই কিন্তু যাবি না। আমার কথাগুলো শুনে অনেক খারাপ লাগলো। আর খারাপ বেশি লাগলো কারণ সাদিয়া ওর সব বান্ধবীদের সামনে বলল বলে। কেন জানি অজান্তেই আমার চোখ থেকে পানি চলে আসলো। তাই ফারিয়াকে নামিয়ে দিয়ে রাস্তায় এসে বসে আছি। এদিকে রিফাত বিয়ে করতে যাবে, সব কিছু রেডি, সবাই হাসি খুশি। রিফাত আমাকে খুঁজছে। খুঁজে না পেয়ে আমার নাম্বারে কল দিল। একবার দিতেই কল রিসিভ করলাম। একবারে রিসিভ না করলে রিফাত সন্দেহ করবে। রিফাত বল। কই তুই? আমার বিয়ে আর তুই নাই, তাড়াতাড়ি আসেক। আরে বেটা, আমি তো আছি। আমি সেজে গুজে যাচ্ছি, তোরা যা, আমি একাই এদিক দিয়ে যাচ্ছি। ঠিক আছে। সাদিয়া আমাকে না দেখে ভালোই লাগছে। মনে মনে খুশি। সাদিয়া এখনও বউয়ের মুখ দেখেনি, একেবারে বাসর ঘরে দেখবে। অবশেষে বিয়ে করতে চলে গেল ওরা। বিয়ে করতে গেলে আমি রিফাতদের বাড়িতে গিয়ে মা আর বোনকে নিয়ে বাড়িতে যাই। ইশিকাদের বাড়িতে গিয়ে আমাকে দেখতে না পেয়ে আমাকে কল দিল। কিরে, তুই বলে ফ্রেশ হয়ে আসস, তা কই তুই? তাড়াতাড়ি আসেক। আরে এমনি, বাদ দে সব, তোর বিয়ে এনজয় কর। এনজয় রেখে তুই আমাকে নিয়ে পড়ে আছিস। আমি যাচ্ছি, তোর বিয়ে আমি তো যাবই, বিয়েটা কর। বিয়ে পড়ানো শেষ, এখন বিদায় নেওয়ার পালা। রিফাত শুধু আমাকে খুঁজছে, কিন্তু আমাকে দেখতে পেল না। রিফাত শুধু আমার কথা ভাবছে। বিয়ে করে বাড়িতে নিয়ে আসলো, এখন বউকে বাসর ঘরে নিয়ে যাওয়া হলো। রিফাত বুদ্ধি করে সাদিয়ার একটা ফ্রেন্ডকে ডাক দিয়ে বলল, তখন যে দেখলাম তোমরা একটা ছেলের সাথে কথা বললা, তখন সাদিয়া ছেলেটাকে কি বলল? সাদিয়া ওই ছেলেকে অনেক কিছু বলে অপমান করেছে এবং বলেছে সে যেন আপনার বিয়ের সময় এখানে না আসে। ঠিক আছে, যাও। সাদিয়া ইশিকাকে ঘরে নিয়ে ঘুমটা তুলে দেখার পর অবাক হয়ে গেছে। তুমি? ঠাস 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 ঠাস, এত অহংকার কেন তোমার? হ্যাঁ, শুভকে উল্টাপাল্টা কথা বলেছ, ও আমাদের বিয়ের জন্য এত কিছু করলো। যাও, আমার চোখের সামনে থেকে দূর হও। একে তুমি বিয়ে করলা? তাহলে সেদিন যে বললা এটা শুভর বউ? সেদিন ওটা এমনি বলেছিলাম, আর তোমাকে আমার চোখের সামনে দেখতে ইচ্ছে করছে না। তুমি যাও, তা না হলে আরেকটা চর মারবো। সাদিয়া ভেজা ভেজা চোখে চলে গেল। কি করলাম আমি এসব? আমার মতো বোকা আর কেউ নেই। আমি ওকে ভালোবাসি, আমার ওটা ভালো করে দেখা উচিত ছিল। আর আমি তো কিছুই করলাম না। আর এমনি এমনি শুভকে কত কিছু বলে অপমান করলাম। শুভকে আমাকে মাফ করবে? আমাকে উল্টাপাল্টা কথা বলেছে, এসব ভেবে মাথা কাজ করছে না। তাই এক সময় সাদিয়া কান্না করে দিল। অনেকক্ষণ কান্না করছে। পরের দিন আমি আম্মু আর বোনকে পাঠিয়ে দিয়ে চলে গেলাম বগুড়া, যেন বিয়েতে না যেতে হয়। আমি বগুড়া যেখানে গেলাম ওখানে দেখি বিল্ডিং তৈরির কাজ করছে। ভাবলাম সারাদিন বসেই থাকবো যখন, তখন একটু কাজ করি, তাও কিছু টাকা পাওয়া যাবে। আম্মুকে দেখে রিফাত বলল, আন্টি, শুভ কই? শুভ কই যেন কাজের কথা বলে, ওরে বলে কাজ আছে। ভাইয়া আসবে না? সাদিয়াকে দেখিয়ে দিয়ে। ওই আপুটা অনেক পচা, ওই আপুটা ভাইয়াকে নিয়ে অনেক কিছু বলেছে।
ঠিক আছে আন্টি, আপনারা ভেতরে যান। দুপুরবেলা সব আত্মীয়রা এসেছে। তখন আঙ্কেল রিফাতকে বলল, কিরে, শুভকে তো দেখতে পাচ্ছি না, কালকেও দেখা হলো না। ও আমার বাড়িতে আসবে না, রাগ করে চলে গেছে। কেন, তোর সাথে ঝামেলা হয়েছে নাকি? ওকে তুই যদি শালা বলিস এবং মারিস তাও তো এসব হাসি মুখে উড়িয়ে দেয়। এতদিন একসাথে থাকলাম, কোনোদিন ঝগড়া হয়েছে আমাদের? তোমাদের গুণধর্মে শুভকে উল্টাপাল্টা অনেক কিছু বলে অপমান করেছে। সেই অপমানগুলো শুভ নিতে পারেনি, আর আমাদের বাড়ি রেখে অন্য জায়গায় নিয়েছে সাদিয়া এর কারণে। সাদিয়া আমার বিয়েতে আসতে নিষেধ করেছে। ধ্যাত, কিছুই ভালো লাগছে না। এসব কথা শুনে আঙ্কেলের রাগ উঠে যায়। এদিকে সাদিয়া রুম থেকে বের হয়নি। সাদিয়ারও মন খারাপ। সাদিয়া শুধু আমারই কথা বলছে। আঙ্কেল রাগকে কন্ট্রোল করতে না পারে সরাসরি সাদিয়ার রুমে চলে যায় আর গিয়ে, আমি তোমাকে কিছুই বলিনি, কারণ হলো ভাবছিলাম ছোট মানুষ। এটা বলো শুভকে। তোমাকে কিছু না বলতে বলতে এতটা ভেবে গেছো যে যেটা বলে প্রকাশ করতে পারবো না। শোনো, তোমার বাবা আগে গরিব ছিল, তোমার বাবা এই শহরের পত্রিকাও বিক্রি করেছে। এত অহংকার ভালো না। এসব টাকা আমার তোমার না, নিজে ইনকাম করে এরপর অহংকার দেখাবে। আঙ্কেল চলে গেল। সাদিয়ার চোখ দিয়ে পানি পড়ছে আর ভাবছে, কি করলাম হলো, আমার আমও গেল সালাও গেল। অনেকদিন পর পরিশ্রমের কাজ করায় শরীরে অনেক ব্যথা হয়েছে। 400 টাকা দিল। টাকা নিয়ে সন্ধ্যায় বাড়িতে আসলাম। এসে দেখি আম্মু আসে নাই। আমি গিয়ে নিয়ে আসব, আমার শরীর চলতেছে না। ভাবলাম এতক্ষণে তো রিফাত শ্বশুরবাড়ি চলে গেছে, তাই আম্মুকে কল দিয়ে বললাম, আম্মু একটা অটো নিয়ে পার্কের মোড়ের নাম বলো, নিয়ে আসবে, আর আমি এখানে আছি। আর তাতে যদি ভয় পাও তাহলে কাউকে বলো, অটোতে উঠিয়ে দিয়ে যাবে। তুই এসে নিয়ে যা। শরীর ব্যথা করছে আম্মু, তা না হলে আমি যেতাম। ঠিক আছে। কলটা কেটে দিয়ে আম্মু এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ আছে নাকি, কিন্তু কাউকে পেল না। এখন আর রিফাতরাও শ্বশুরবাড়ি যাবে শ্বশুরবাড়ির লোকদের সাথে। সবাই রেডি হয়ে রওনা দিবে। আম্মু বাইরে খোঁজাখুঁজি করছে। তখনই রিফাত এসে বলল, আন্টি, কাউকে খুঁজছেন নাকি? শুভ তাড়াতাড়ি বাড়িতে যেতে বলল, ওর শরীর ব্যথা করতেছে। আমাকে বলল কাউকে বল রিকশাতে উঠাইয়া দিতে, কিন্তু কাউকে খুঁজেই পাচ্ছি না। আর তোমাকে বলল তুমি তো শ্বশুর বাড়ি যাচ্ছ। ও এই কথা, চলেন আমার সাথে, আমার বিয়ের গাড়িতে। কিন্তু চলেন তো। পরে আম্মুকে এক প্রকার জোর করেই গাড়িতে তুলে রওনা দিল আমরা যেখানে থাকি ওখানকার উদ্দেশ্যে। এদিকে সাদিয়া সারাদিন থেকে খাবার খাওয়া বন্ধ করে দিয়েছে। সারাদিন রুম থেকে বের হয়নি, তাই আন্টি গেল সাদিয়ার কাছে। মা সাদিয়া, আর মন খারাপ করে রেখো না, এবার উঠো আর খেয়ে নাও। আমি তোমার কষ্টটা বুঝতে পারছি। যে বাবা তোমাকে কোনোদিনও তোমার সাথে রেগে কথা বলেনি, যে ভাই তোমাকে কোনোদিনও ধমক দেয়নি, সেই বাবা ভাই তোমাকে মেরেছে। আর তোমাকে কষ্ট দেওয়ার জন্য তারা মারেননি, তোমাকে সঠিক পথে আনার জন্য মেরেছে। তুমি তো কাজটা ঠিক করনি। আন্টির কথা বলা শেষ হবার পরপরই সাদিয়া এসে আন্টির বুকে মাথা রাখে আর কান্না করে দেয়। কান্না করে আর মনে মনে বলে, আম্মু, তোমাকে বোঝানো গেলে বুঝাইতাম, আমি মরার জন্য কাঁদি না, কাঁদি শুভর জন্য। শুভ কি আমাকে মাফ করবে কিনা? ভুল যখন করেছো তখন তোমার উচিত হবে সেটা স্বীকার করে শুভের কাছে মাপ চাওয়া। দেখবি শুভ তোকে মাপ করে দিবে। আম্মু ঠিক বলেছ, কালকে শুভদের ওখানে গিয়ে ক্ষমা চাবো, আর তোমরা আমার সাথে যাবে। ঠিক আছে। আমি শুয়ে আছি, কলিং বেলের শব্দ পেলাম। আমি ভেতর থেকে বললাম, দরজা খোলা আছে, ভিতরে আসো মা। আমি বিছানায় শুয়ে আছি। বলল, কিরে শালা, আমার থেকে পালিয়ে পালিয়ে ঘুরোস কেন? আরে একটা কাজের জন্য বগুড়া গিয়েছিলাম। আর আমার সময় নাই, নিচে গাড়ি দাঁড়িয়ে আছে, শ্বশুর বাড়ি যাচ্ছি, তাড়াতাড়ি বের হ। শরীরটা ভালো না রে, যাব না। তখনই দেখি ইশিকা আমার রুমে। ভাইয়া, আমরা সব কিছু জানি, আর আপনি তাড়াতাড়ি বের হন। সাদিয়া এর জন্য আমি ভুল স্বীকার করছি, সাদিয়া এর হয়ে মাপ চাচ্ছি আমি। আরে বাদ দে, আমি 2 মিনিটে বের হচ্ছি। রিফাতের বিয়েতে যাব বলে একটা পাঞ্জাবি কিনেছিলাম, ওটা পরে একটু সেজেগুজে আসলাম। ভাইয়া, ক্রাশ খেলাম। ভাইয়া বলো, আবার ক্রাশ খাও? আসলে এখন আমার জামাই আছে, তাই শুধু ক্রাশ খাইতে পারবো। এটা বলার পর সবাই হেসে দিলাম। তোর পাঞ্জাবিটা অনেক সুন্দর,
তোর চয়েসগুলো অনেক সুন্দর হয়, না জানি তোর লাইফ পার্টনার কেমন সুন্দর হবে। চলো এবার। মনে মনে বললাম, চয়েস তো তোর বোনকে করেছি, কপালে নাই তো। আমার গরিবের কপালে সুন্দর মেয়ে পাওয়া অনেক কঠিন। পরে গেলাম ইশিকাদের বাড়িতে। অনেক আপ্যায়ন করলো তারা। রাতে রিফাতের সাথে বসে আছি, তখন অনেকগুলো মেয়ে আসলো। ওদের মধ্যে একটা মেয়ে বলে উঠল, কি দুলাভাই, আপনার ফ্রেন্ড তো অনেক হ্যান্ডসাম, তা উনি কি সিঙ্গেল আছে? হুম। কিরে আর কই, আমার বন্ধুকে বিয়ে করলে একটি সতীনও দুইটো বাচ্চা সহ পাবা। এরকম লাগবে না আমার। আমাকে দেখে কি মনে হয় আমি বিয়ে করেছি? ও তো মিথ্যে বলল। অত সত্যি শুনে লাভ নাই, ছেলেদের 3-4টা বউ থাকলেও বোঝা যায় না। এটা বলায় সবাই হাসাহাসি করলো। পরের দিন বিকেলবেলা চলে আসলাম। আমি রিফাতদের বাড়িতে না গিয়ে ওদিকে দিয়ে বাসায় চলে গেলাম। এদিকে সবাই বাড়িতে যাওয়ার পর রাতে খেতে বসেছে। তখন সাদিয়া, কালকে রিফাতদের বাড়িতে যেতে চাই, আমার সাথে সবাই যাবে। বিয়ের দিন অপমান করে মন ভরেনি, বাড়িতে গিয়ে অপমান করতে চাও নাকি? খাওয়ার মুডটাই নষ্ট করে দিলে। এটা বলে রিফাত ভাত না খেয়েই চলে গেল, আর সাদিয়া নিজের দিকে মাথা নিয়ে বসে রইল। ননদজি, এভাবে বসে না থেকে তোমার ভাইয়ের কাছে গিয়ে মাপ চাও। সাদিয়া উঠে গিয়ে রিফাতের কাছে ভুল স্বীকার করলো। রিফাত বলল, ঠিক আছে যাব, আর এরকম যেন না হয়। পরের দিন আমার দেওয়া শাড়িটা এবং ম্যাচিং করা সব জিনিসগুলো পরে রেডি হয়ে বের হয়ে আসলো। তোমাকে অনেক মানাইছে, এটা তো আমার অনেক পছন্দ হয়েছে। আমার সাথে এক্সচেঞ্জ করবা? না গো, এটা আমার অনেক পছন্দের। এটা তোকে শুভ গিফট করেছে, ঠিক বলছি কি? তুমি কিভাবে বুঝলা? কারণ ও যে জিনিসগুলো যার জন্য কেনে, ওই জিনিসটা দিয়ে ওই সব ব্যক্তিকে পারফেক্ট মানায় এবং অনেক সুন্দর লাগে। তাহলে চলো এবার। আমি বাড়িতে বসে বই পড়ছিলাম, কারণ অফিস বিয়ের কারণে বন্ধ। হঠাৎ করেই অনেক লোকের কথা শুনতে পেলাম। আমি ভাবলাম, কে আসলো আবার? আমাদের তো তেমন আত্মীয় নেই। বসে বই পড়ছি, তখন রুমের ভেতরে রিফাত ঢুকলো। আরে, নতুন বউ রেখে এখানে? বাইরে চল, আর অনেকেই আছে। পরে বাইরে গিয়ে সাদিয়াকে দেখে আবার প্রেমে পড়ে গেলাম। সাদিয়ার দিক থেকে চোখ সরাতে ইচ্ছে করছিল না, তবুও সরিয়ে আঙ্কেল আন্টির সাথে কথা বললাম। তোমাকে তো রিফাতের বিয়েতে দেখলাম না। একটু ব্যস্ত ছিলাম, তাই আর কি যেতে পারিনি। আমরা সব কিছু জানি, আমরা আসলে সাদিয়ার ব্যবহারের জন্য ক্ষমা প্রার্থী। সি আন্টি, কি বলেন সব? সাদিয়া ছোট মানুষ, ভুল করে হয়তো সত্যি কথাগুলো বলে ফেলেছে। তুমি আমাকে বোকা পেয়েছো? আমি কিছু বুঝি না। ভুল করে কেউ সত্যি কথা বলে না। আমরা অনেক দুঃখিত সাদিয়ার ব্যবহারের জন্য। আঙ্কেল, আমিও সব ভুলে গেছি, বাদ দেন ওই সব। আচ্ছা চল তাহলে, আমাদের এখানে উপরের ফ্ল্যাটে থাকবি, আর একসাথে গ্রুপ স্টাডি, সামনে পরীক্ষা। কিন্তু কিসের আবার? তুমি থাকলে তাও রিফাতের রেজাল্ট ভালো হবে। বাবা, আগের কথা ভুলেই গেছো তো? আর এখন কি করবা? আমরা যা বলবো তাই করবা? তাই চলেন ভাইয়া, আমাদের সাথেই থাকবে। ঠিক আছে। আম্মু রান্না উঠাই দিচ্ছে, আমি আম্মুকে পাঠাই দিচ্ছি। আপনারা গল্প করেন, আর আমি আপনাদের জন্য রান্না করে আনি। আমি রান্নাঘরে গিয়ে আম্মুকে পাঠিয়ে দিলাম। সব কিছু রেডিও ছিল। আমি গিয়ে সব কিছু রান্না করলাম। আমার পিছে পিছে সাদিয়াও গেছে। আমাকে মাফ করে দাও, আমার অনেক কষ্ট হচ্ছিল তোমার বিয়ের কথা শুনে, তাই আমি ওরকম করতেছিলাম। মাফ করে দিয়েছি। আমাকে কেমন লাগতেছে? তোমার পছন্দের শাড়িটা পরে এসেছি। অনেক সুন্দর লাগছে, আর কোমরের তিলটাও অনেক সুন্দর লাগছে। তোমাকে দেখার জন্য বের করে রেখেছি। এত লক্ষ্য করে দেখেছো, এর মানে তুমিও আমাকে ভালোবাসো। ফালতু কথা রাখো আর এখান থেকে যাও। যাবো, তার আগে আমার দিকে তাকাও। পরে আমি মাথা উঠিয়ে সাদিয়ার দিকে তাকাতেই সাদিয়ার ঠোঁট দুটো আমার ঠোঁটে বসিয়ে দিল, আর আমার ঠোঁট দুটো নিয়ে খেলছে। আমার কেন জানি অন্যরকম ফিল হচ্ছে। আমি ছাড়ানোর চেষ্টা করলেও চুম্বকের মতো আটকে গেছে ঠোঁটের সাথে ঠোঁট। তখনই কে যেন কাশি দিল। কাশির শব্দ পেয়ে সাদিয়া ঠোঁট সরিয়ে নিল। তাকিয়ে দেখি ইশিকা। অনেক কিছু দেখলাম, আমি কি গিয়ে বলবো? আর আমি অবশ্য প্রথম থেকেই শুনেছি। ভাবি, আমি শুভকে 5 বছরের মতো ভালোবাসি। ওকে বলেছি, কিন্তু শুনেনি। ঠিক আছে ভাইয়া, আগে প্রতিষ্ঠিত হোক, তারপর দেখছি। এরপর খাবার রান্না শেষ করে সবাইকে খাওয়ালাম। সবাই প্রশংসা করলো। পরে আবার রিফাতদের বাড়িতে শিফট হলাম।
রিফাতদের বাড়িতে শিফট হওয়ার কিছুদিন পরে সাদিয়াকে দেখতে পেলাম আম্মুর সাথে রান্না করে। আমি ভাবলাম সাদিয়া আবার আমার রান্নাঘরে কি করে। পরে আমি খেতে গেলাম, গিয়ে দেখি সাদিয়া বসে আছে। সাদিয়া খাবার বেড়ে দিচ্ছে। সাদিয়া, তুমি এখানে কি করো? এমনি আসছি, আমার বাড়ি আমি আসতেই পারি। খাবার খাচ্ছি, তখনই সাদিয়া বলল, খাবার কীরকম হয়েছে? অনেক বিশ্রী হয়েছে, আমি দেখে খাচ্ছি, অন্য কেউ হলে ছুঁড়ে মারতো। এটা বলার পরপরই সাদিয়া এসে আমার শার্টের কলার ধরে বলল, ওই এত দেমাগি কথা বলস কেন? আমি রান্না করছি আর ভাবছস আমি জানি না কীরকম হয়েছে? খারাপ হলেও বলবি সুন্দর হয়েছে। অনেক সুন্দর হয়েছে। সময় যেতে থাকলো, অবশেষে পরীক্ষা এসে পড়লো। পরীক্ষা শেষ হয়ে গেল, পরীক্ষার রেজাল্ট দিল। পরীক্ষার রেজাল্টের দিন আমার থেকেও হাম্মু আর সাদিয়া মনে হয় বেশি টেনশনে ছিল। অবশেষে পরীক্ষার রেজাল্ট আসলো। রেজাল্টে আমি অনেক ভালো রেজাল্ট করেছি, রিফাতও ভালো করেছে। রেজাল্ট পাওয়ার পর সাদিয়া আমাকে জড়িয়ে ধরে খুশির বসে। আমি এখন বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। প্রথমবার বিসিএস পরীক্ষা, কী যে হবে। এদিকে সাদিয়ার জন্য বিয়ের ঘর এসেছে, ছেলেটা ডাক্তার। আমি রুমে বসে বই দেখছিলাম, তখন রিফাত এসে ডেকে নিয়ে গেল আর বলল, সাদিয়াকে দেখতে আসবে, চল, ওখানে থাকা লাগবে। সাদিয়া বিয়ের কথা শুনে আমার ভেতরের কথা আসা বন্ধ হয়ে গেছে। কিরে, কি হলো? যাচ্ছি। তোর কণ্ঠ হঠাৎ করে এরকম হয়ে গেল কেন? রাতে ঘুম হয়নি, সেই জন্য মনে হয় গলাটা বসে গেছে। আচ্ছা তুই যা, আমি যাচ্ছি। রিফাত চলে গেল। আমার তখন মনে হয়েছিল চিৎকার করে কান্না করি, কিন্তু সম্ভব না। ফ্রেশ হয়ে নিচে গেলাম, সবাই বসে আছে। আমি যাওয়ার পর দেখি আম্মুও আছে। আমি গিয়ে বসার পর আঙ্কেল আম্মুর উদ্দেশ্য করে বলল, বিয়ান সাহেব, তাহলে আমরা সামনের শনিবার এই বিয়েটা করিয়ে দেই। না বিয়াই, শুভ বিসিএসটা দেখ, তারপর দেখি। আপনারা এসব কি বলছেন আমি বুঝতে পারছি না। ভাইয়া, তোমার আর সাদিয়ার বিয়ের দিন তারিখ ঠিক করতেছি। এসব বিয়ে এখনই? আর সাদিয়ার সাথে কি আমাকে মানাবে নাকি? সাদিয়ার একদিনের খরচ তো জোগাড় করতে পারবো না। আমার পিছে অত টাকা খরচ লাগে না, আর আমার জামা কাপড় আছেই, নতুন করে আর কিনে দেওয়া লাগবে না। বাবা, বিয়েটা হোক। আঙ্কেল, কিন্তু বড়দের মাঝে তুমি কথা বলছো কেন? ঠিক আছে, তোমরা যা মনে করো, তবে বিয়েটা আমি বিসিএস পরীক্ষার পর রেজাল্টের সময় করব। সবাই সম্মতি দিল। একটা কথাই বলবো, শুভর পছন্দ সব সময় বেটার হয়। যেটা পছন্দ করে ওইটা কেউ অপছন্দ করতে পারে না। এটা বলার পরপরই সবাই হাসাহাসি করলো। পরে চলে গেলাম। পরে বিসিএসের পরীক্ষা দিলাম। পরীক্ষা অনেক ভালোই হয়েছে। রেজাল্ট দিল। রেজাল্টে আমি প্রথম স্থান করেছি। নিজেকে নিয়ে অনেক গর্বিত বোধ করছি। রেজাল্ট শুনে সবাই খুশি। রেজাল্টের দিন আমার বিয়ে। সাদিয়া নাকি আর আমাকে ছাড়া থাকতে পারছে না। পরে বিয়েটা হয়ে গেল। এরপর বাসর ঘরে থাক, আর বলবো না, শরম করে।